এটা হলো তোমাদের sp3 স্ট্রাকচার। স্যার ইচ্ছা এটা sp3 স্ট্রাকচার, হ্যাঁ এইটাই হলো তোমাদের মিথেনের স্ট্রাকচার। এইটাই ভি এর মতো হয়ে গেছে, ভি এর মতো, এই জন্য এই শেপটাকে আমরা ভি শেপ বলে থাকি। তোমরা ইন্ট্রোতে তো দেখেই নিয়েছো যে এই চ্যাপ্টারটা আজকে কি রকমের ধামাকা হতে চলেছে। আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার উপর একটা ওয়ান শট নিয়ে আসুন। তো আজকে আমি তোমাদের এই রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা তার উপর একটা প্রপার ওয়ান শট নিয়ে হাজির হয়ে গেছি। যে ওয়ান শটটাতে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি অল্প টাইমের মধ্যে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। এবং আমি তোমাদেরকে এটুকু কথা দিলাম যে এই লেকচারটা দেখার পর তোমরা যদি প্রপারভাবে কোয়েশ্চেন সলভ করতে যাও তোমাদের একটা কোয়েশ্চেনও আটকানোর কথা নয়। তোমরা এই প্রপার লেকচারটাকে ভালো করে দেখবে, নোটসটাকে ভালো করে পড়বে, দেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, আর এসে আমাকে বলবে যে স্যার হ্যাঁ আমি পেরেছি। ভাগ্যিস আমি এই ওয়ান শটটা দেখেছিলাম, তাই স্যার আমার এই লেকচারটা দেখার পর আজকে আমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। এবং এই কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা তোমাদের পুরো 11 and 12 লাগতে চলেছে বিভিন্ন রকম চ্যাপ্টারে, তো একটুও গাফিলতি না মেরে শুরু থেকে শেষ পর্যন্ত এই লেকচারটাকে ফলো করতে থাকো। আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদের এই যে চ্যাপ্টারটা পুরো হাতের মুঠোয় চলে আসবে। আর ইন্ট্রোতে তোমরা যেমন দেখেই নিয়েছো যে কিভাবে মডেলের সঙ্গে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি বলতে পারি গোটা ওয়েস্ট বেঙ্গলে এর আগে তোমাদেরকে কোনো কেমিস্ট্রি টিচার এইরকম মডেলের সঙ্গে এই চ্যাপ্টারটাকে ফিল করায়নি। আমি আজকে শুধু তোমাদেরকে পড়াবো না, তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরোপুরি ফিল করাবো। তাহলে আর দেরি না করে চলো এই চ্যাপ্টারটা অল্প টাইমের মধ্যে এবং কনসেপ্ট ক্লিয়ারিটির সঙ্গে আমরা শেষ করি। তাহলে আমাদের যে এই চ্যাপ্টারটার নাম হতে চলেছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। এটা হলো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা পুরো তোমাদের 11-12 যে সেকশন আছে সেই সেকশনে প্রত্যেকটা চ্যাপ্টারে লাগে। তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটার প্রথম মেন কনসেপ্টটা মানে বেসিক ওভারভিউ একটা জানার চেষ্টা করি, কি জানবো যে কেমিক্যাল বন্ডিং মানে কেমিক্যাল স্পিসিসের মধ্যে যে বন্ড ফর্মেশন হয় সেই বন্ড ফর্মেশন নিয়ে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করতে চলেছি। অর্থাৎ স্যার বন্ড ফর্মেশন মানে কি স্যার? আমরা বন্ড পড়েছিলাম জানেন তো, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সেই সমস্ত নিয়ে কথা বলছেন? একদম ঠিক। আমরা রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটার মধ্যে তোমার আয়নিক বন্ড, সমযোজী বন্ড এই সমস্ত নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের যে হাইড্রেশন বন্ড আছে, হয়তো তোমাদের নতুন কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা করব। তার কি করে অর্ডারটা ভ্যারি করে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। অর্থাৎ এই যে পুরো ওভারভিউ এবং লাস্টে তোমাদেরকে আমি একদম মানে বেসিক একটা ছোট্ট মতো একটা চার্টের মাধ্যমে পুরো কনসেপ্টগুলোকে ক্লিয়ার করিয়ে দেবো, যেটা তোমাদের এতদিন শক্ত লাগতো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে স্যার তোমাদের জন্য কি রকমের উপহার আসতে চলেছে। আর এই লেকচারটার ভেতরে আমি যে কোনো একটা জায়গাতে তোমাদের এই যে ক্লাস নোটস, তোমার যে প্রিমিয়াম নোটস, তার পাসওয়ার্ড দিয়ে রাখবো। তো সেই পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করার জন্য পুরো লেকচারটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ যে কোনো জায়গায় সেই পাসওয়ার্ডটা আসতে চলেছে। বস ঠিক আছে? তাহলে চলো আমরা বেসিক ওভারভিউটা তো জেনে নিলাম। এরপরে আমাদের যে রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার যে সেকেন্ড যে টার্মটা রয়েছে কি বন্ধন অর্থাৎ বন্ড, সেই বন্ড নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নিই। স্যার বন্ড বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? বন্ড মানে হলো যে দেখো এই যে তোমাদের বন্ড মানে তোমরা এতদিন এরকম দাড়ি দিয়ে চিনে এসেছো, স্যার এই দাড়িটাকে কি বন্ড বলে? দাড়ি দিয়ে দেবো দুটোর মাঝখানটাকে কি বন্ড বলে? না, একদমই নয়। বন্ড হলো যে দুটো অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ এই যে ধরো একটা অ্যাটম, ঠিক আছে, এবং এই যে একটা অ্যাটম আছে, এই যে দুটো অ্যাটমের মধ্যে আমি একটু দূরে দূরে লিখলাম, এই দুটো অ্যাটমের যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব তাকেই আমরা বন্ধন বলে থাকি। এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যার মাধ্যমে এরা একে অপরের সঙ্গে কানেক্ট হয় একে আমরা বন্ড বলে থাকি। এই যে দাড়িটা দেখো না, এই দাড়িটা হলো আসলে তোমাদের একটা কাল্পনিক তোমাদের রেখা। আমাদের এইভাবে তোমরা যদি বন্ডকে দেখো আমরা এরকম কাল্পনিক রেখা কোনো দেখতে পাবো না, আমরা এটাকে ধরে নিয়েছি আমাদের সুবিধার্থে যে এদের মাঝখানে কোনো একটা দাড়ি রয়েছে, এই দাড়িটা এখানে একজন রেখে বন্ড ফর্মেশন করেছে। বাট এটা সত্যি নয়। সত্যিটা কি স্যার? সত্যিটা হলো যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য একজন পরস্পরের কাছাকাছি আসে দুটো অ্যাটম, বা দুটো অ্যাটম পরস্পরের থেকে দূরে সরে যায়। এই যে কাছাকাছি এলো যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশনের ফলে কাছাকাছি এলো এবং দুজনের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে তাকে আমরা কি বলি? বন্ড বলে থাকি। মানে আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে দুজনের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাকেই আমরা বন্ধন বলে থাকি। বোঝা গেছে? তো এই যে বন্ধনটা না এতদিন দেখে এসেছিলে, এটাকে আমরা কাল্পনিক বন্ড হিসাবে তোমরা বলতে পারো। বোঝা গেল? তাহলে চলো
তাহলে এবার আমরা প্রপার ভাবে যেটা দেখে নেবো যে স্যার আমরা তো বন্ড হিসাবে জেনে নিলাম, কিন্তু স্যার আমরা কি শুধু এখানে বন্ড সম্পর্কে পড়বো? না, আমরা এখানে শুধুমাত্র বন্ড সম্পর্কে পড়বো না, কারণ আমাদের এখানে যেটা নিয়ে পড়তে হবে সেটা হলো জেনারেল বন্ড নয়, সেটা হলো রাসায়নিক বন্ধন। অর্থাৎ রাসায়নিক যে বন্ড বা রাসায়নিক যে বন্ধন, চলো সেই রাসায়নিক বন্ধনটা কি আসলে সেটা আমরা জেনে নিই। অর্থাৎ রাসায়নিক বন্ধনটা হলো যে দুটি রাসায়নিক পরমাণু, কিছুই না, পরমাণু পরস্পরের মধ্যে যে বন্ড ফরমেশন করে তাকে আমরা কি বলি? রাসায়নিক বন্ধন। যেমন ধরো দুটো নাইট্রোজেন পরমাণু আছে, ঠিক আছে, মানে হলো ধরো একটা নাইট্রোজেন পরমাণু আছে, এখানে একটা নাইট্রোজেন পরমাণু আছে। এই দুটো যে নাইট্রোজেন পরমাণু আছে এদের দুজনের মধ্যে ধরো এখানে একটা কি আছে, তোমার পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে। এবার এদের দুজনের মধ্যে ইন্টারঅ্যাকশন কাজ করছে, মানে স্যার কি কাজ করেছে? ইন্টারঅ্যাকশন। ধরো দুজন দুজনকে পরস্পরের দিকে আকর্ষণ করছে। কিভাবে আকর্ষণ করছে স্যার? ধরো এ একে আকর্ষণ করছে, এ একে আকর্ষণ করছে, দুজন দুজনকে পরস্পরের দিকে আকর্ষণ করছে। এবার দুজন দুজনকে যখন পরস্পরের মধ্যে আকর্ষণ করবে, এদের মধ্যে কি হবে? একটা এরকম তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। কি কাজ করবে? ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা যখন কাজ করবে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা কি বলে থাকি? এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকেই আমরা বলে থাকি বন্ড। অর্থাৎ এর ফলে কি হবে? এই যে নিউক্লিয়াসটা আছে এবং এই যে নিউক্লিয়াসটা আছে, এরা পরস্পরের মধ্যে কি ফর্মেশন করে নেবে? বন্ড ফর্মেশন করে নেবে। অর্থাৎ দুটো নিউক্লিয়াস পরস্পরের মধ্যে কি ফর্মেশন করে নিচ্ছে? বন্ড ফর্মেশন করে নিচ্ছে। বোঝা গেল? চলো চলো এরপরে আমরা বন্ড তো দেখে নিলাম, এরপরে বন্ড, কেমিক্যাল বন্ড কাকে বলে সেটাও দেখে নিলাম। এই যে বন্ড ফর্মেশন হলো, একে কি বলা হয়? একে বলা হয় কেমিক্যাল বন্ড। একে বলা হয় কেমিক্যাল বন্ড। তাহলে তোমরা কি দেখতে পেলে? একে আমরা কি বলছিলাম? একে আমরা বলছি কেমিক্যাল বন্ড। বোঝা গেল? একে আমরা বলছি কেমিক্যাল বন্ড। চলো এরপরে তোমাদের বেসিক যে বন্ড সেগুলো জেনে গেলে, এরপরে বন্ড যখন এসেছে, বন্ডটাকে আমরা যখন লাঠির মতো কাঠি দিয়ে একটা প্রকাশ করছিলাম, তোমরা কি বলতে পারছিলে? যে স্যার এই বন্ডটা না, এটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, এই বন্ডটার স্যার নির্দিষ্ট দূরত্ব রয়েছে। তাহলে এই যে নির্দিষ্ট দূরত্ব, এই বন্ডার নির্দিষ্ট দূরত্বটাকে আমরা কি বলে থাকি? বন্ডার নির্দিষ্ট দূরত্বটাকে আমরা বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ বলে থাকি। এরপর আমাদের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ বন্ডের দৈর্ঘ্যকে বন্ড লেন্থ বলে থাকি, বন্ডের যে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে কে বন্ড অ্যাঙ্গেল বলে থাকি। তারপর বন্ডগুলো স্যার কি করে জানেন তো? বন্ডগুলো জানেন এনার্জি তৈরি করে, তাকে বন্ড এনার্জি বলে থাকি। বন্ধন শক্তি, এবার বন্ধন শক্তি স্যার আবার দু রকমের হয়, জানেন কি? হ্যাঁ জানি। কি কি হতে পারে? একটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি। ডিসোসিয়েশন মানে কি? ভাঙা। অর্থাৎ বন্ড ভাঙতে যে এনার্জি দিতে হচ্ছে তাকে, মানে বেরোচ্ছে, তাকে বলছি আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড তৈরি হওয়ার জন্য যে এনার্জি রিলিজ হয় তাকে আমরা বলছি বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি। বোঝা গেল? এরপরে তাহলে আমরা কি নিয়ে পড়বো? বন্ড প্যারামিটার্স গুলো নিয়ে পড়বো। স্যার বন্ড প্যারামিটার্স মানে আপনি কি বলতে চেয়েছেন? এক সেকেন্ড স্যার, বন্ড প্যারামিটার্স মানে আপনি কি বলতে চেয়েছেন? বন্ডস প্যারামিটার মানে আমাদের বলতে চেয়েছি যেটা, যে ধরো যেগুলো আমি বলছিলাম, একটা হলো বন্ড লেন্থ, মানে কি হলো? দুটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে গড় দূরত্ব। অর্থাৎ অর্থাৎ তুমি এটা বলতে পারো, ধরো এখানে একটা নিউক্লিয়াস পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, এরপরে এই যে পরমাণুর এটা নিউক্লিয়াস এবং এই পরমাণুর এটা নিউক্লিয়াস, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বন্ড দূরত্ব বা বন্ড লেন্থ বলে থাকি, বন্ড দৈর্ঘ্য। তারপর বন্ড অ্যাঙ্গেল মানে কি স্যার? মানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত যে বন্ডের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বন্ড অ্যাঙ্গেল বলে থাকি। মানে স্যার কিরকম হতে পারে? ধরো আমি বলছি সাপোজ এইটা একটা কেন্দ্রীয় অ্যাটম, ঠিক আছে, এর মাঝখানে নিউক্লিয়াস আছে, এইটা একটা অ্যাটম, এর মাঝখানে নিউক্লিয়াস আছে, তাহলে এইটা একটা অ্যাটম, ধরো এর মাঝখানে নিউক্লিয়াস আছে, আর এটা এরকম ভাবে যুক্ত আছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা কত বলতে পারি? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকে একটা, আর একেই বলা হয় বন্ড অ্যাঙ্গেল। একেই বন্ড অ্যাঙ্গেল বলতে পারি। ঠিক আছে, এবার বন্ড অ্যাঙ্গেল গুলো হাইব্রিডাইজেশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে, যেটা তোমরা পরের কনসেপ্টে দেখতে পাবে। আর আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে হাইব্রিডাইজেশন, ভিএসি পিআর থিওরি, এগুলো যে শক্ত লাগে, তোমরা ভিজুয়ালাইজ করতে পারো না। আজকে আমি আমার এই যে লেকচার তার মধ্যে তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাবো। দেখো একটা ডেমো দেখিয়ে দিই, বুঝতে পারছো?
বুঝতে পারছো কিরকম ভাবে ভিজুয়ালাইজেশন হতে চলেছে তোমাদের? বোঝা গেল হ্যাঁ কি না? বলো কিরকম ভাবে ভিজুয়ালাইজেশন হতে চলেছে? বোঝা গেল? বোঝা গেল তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হলো বন্ড এনথালপি বা বন্ড এনার্জি, অর্থাৎ বন্ড তৈরি হতে বা বন্ড ভেঙে গেলে যে এনার্জি রিলিজ হয় বা এনার্জি দরকার হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বন্ড এনার্জি। এরপরে স্যার আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো বন্ড অর্ডার অর্থাৎ বন্ধন ক্রম। স্যার আচ্ছা মনে পড়েছে, বন্ধন ক্রম মানে স্যার আমরা জানতাম যে ছোটবেলায় পড়েছিলাম বন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। স্যার ওটাকে কি আপনি বন্ধন ক্রম বলছেন? একদম ঠিক। অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে যদি একটা বন্ড থাকে তাকে আমরা বলবো এক বন্ধন, যদি দুটো বন্ড থাকে তাকে আমরা বলবো দ্বিবন্ধন, যদি তিনটে বন্ড থাকে তাকে আমরা বলবো ত্রিবন্ধন। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? চলো এইগুলো ছিল আমাদের পুরো একদম বেসিক আলোচনা। আর এই বেসিক আলোচনার পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট, যেটা আমরা ঢুকতে চলেছি যে এনার্জি ডায়াগ্রাম। অর্থাৎ স্যার বুঝলাম না কি বলতে চাইছেন? অর্থাৎ তোমরা দেখো, তোমরা বলতে চাইছো যে স্যার এনার্জি ডায়াগ্রামের কনসেপ্টটা যদি আপনি একটুখানি বোঝান। বোঝাই, ধরো দুটো হাইড্রোজেন পরমাণু আছে। স্যার কি পরমাণু আছে? দুটো হাইড্রোজেন পরমাণু। ধরো এই দুটো হাইড্রোজেন পরমাণু। এরপরে বন্ড কখন ফরমেশন হয়? বন্ড কখন ফরমেশন হয়? ধরো দুটো পরমাণু আছে, আমি বলছি সাপোজ, ধরো এখানে একটা পরমাণু আছে, এইখানে একটা পরমাণু আছে, দুটো পরমাণু আছে। এবার দুটো পরমাণু নিউক্লিয়াস আছে, তো দুটো পরমাণু নিউক্লিয়াস আছে। আর এদের বাইরের কক্ষে কি আছে? বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে। এদের বাইরের কক্ষে কি আছে? ইলেকট্রন আছে। এরপরে তুমি দেখো পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, মানে অপোজিট চার্জ পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে, করে তো অপোজিট চার্জ পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তাহলে তোমরা এখানে দেখতে পাবে এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ দিয়ে এই পজিটিভ চার্জটা অ্যাট্রাক্ট হয়েছে, এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করেছে। তারপরে আবার দেখতে পাবে এই যে পজিটিভটাকে এই নেগেটিভটা অ্যাট্রাক্ট করেছে, আর এই যে পজিটিভটাকে এই নেগেটিভটা অ্যাট্রাক্ট করেছে। এইভাবে পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে রেখেছে। আর কি করে? নেগেটিভ নেগেটিভ রিপেল করে, পজিটিভ পজিটিভ রিপেল করে। অর্থাৎ স্যার আমরা বলতে পারি এই যে নেগেটিভটা এরা এরা পরস্পর পরস্পরকে রিপেল করেছে, আর এই যে এরা এরা পরস্পর পরস্পরকে রিপেল করেছে। আর তাহলে আমি যদি ডিনোট করার চেষ্টা করি যে এরা পরস্পর পরস্পরকে কি করছে? তোমার পরস্পর পরস্পরকে রিপেল করছে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা পরস্পর পরস্পরকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এ এর দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, এর দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, এর দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, এর দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে। অর্থাৎ আমরা অপোজিট চার্জ যখন দেখছি, অপোজিট চার্জ পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে, অপোজিট চার্জ পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করে। অর্থাৎ এইগুলো যেটা হলো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। আর তোমাদের যে এই দুটো রয়েছে এদের মধ্যে কি করছে? ফোর্স অফ রিপালসান কাজ করছে। অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড ফোর্স অফ রিপালসান কাজ করছে। বাট তাও স্যার যদি ফোর্স অফ রিপালসান এখানে কাজ করে তাহলে বন্ড ফর্মেশন কেন হচ্ছে? মাথায় কোশ্চেন জাগছে, কোশ্চেন জাগছে আশা করি। এইবার শুনে রাখো যে যদি এখানে ফোর্স অফ রিপালসানও কাজ করে থাকে তাহলেও কেন স্যার এদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে একটা তোমার বন্ড ফর্মেশন হচ্ছে? কারণ এখানে ফোর্স অফ যে অ্যাট্রাকশন প্রেজেন্ট থাকে সেটা ফোর্স অফ রিপালসানের থেকে বেশি হয়ে থাকে। ঠিক বলেছো, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ রিপালসানের থেকে বেশি হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালসান। অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ রিপালসানের থেকে বেশি হয়ে থাকে। এই জন্য কি হয়? এই জন্য বন্ড ফর্মেশন হয়, বন্ড ফর্মেশন বা বন্ড তৈরি হয়। বোঝা গেল? ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়ে থাকে, মানে পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট বেশি করছে, পরস্পর পরস্পরকে দূরে কম সরাচ্ছে, তাই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি বলে বন্ড ফর্মেশন হচ্ছে। কিন্তু এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড ফোর্স অফ রিপালশন দুটোই বিলংস করে। বোঝা গেল? দুটোই থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ রিপালশন দুটোই থাকে, বাট ফোর্স অফ অ্যাট্রাকশনটা ফোর্স অফ রিপালশনের থেকে বেশি হয়ে থাকে। তাই এখানে আমরা কি দেখতে পাই? এখানে বন্ড ফর্মেশন আমরা দেখতে পেয়ে থাকি। বোঝা গেল? এতখানি ক্লিয়ার আছে? এতখানি ক্লিয়ার আছে? যদি ভালো করে ভালো লেগে থাকে লেকচারটা, তাহলে এতক্ষণ পর্যন্ত যদি বুঝতে পারো, আমি বলছি পরে আরো মজা আসতে চলেছে। তো এই চ্যানেলে এইরকমই কন্টেন্ট আসতে থাকে। যদি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, এবং যদি পুরনো হয়ে থাকো এই চ্যানেলটিকে তোমরা ফলো করছো তো ভিডিওটাকে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, বিকজ সায়েন্স ইজ ব্যাক উইথ নিউ চ্যানেল। তো শেষ থেকে শুরু হতে চলেছে এখানে। তো চলো এরপরে আমরা যেটা দেখে নেবো আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট কি? এনার্জি ডায়াগ্রাম। এখানে আমরা পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তির সঙ্গে যে গ্রাফ সেটা নিয়ে আলোচনা করব। এবার দেখো আমি কি বলছিলাম, এখানে দুটো হাইড্রোজেন মলিকিউল আছে। এই হাইড্রোজেন মলিকিউলগুলো কি করবে? পরস্পর পরস্পরকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। এইখানে আমাদের কি কাজ করছে? অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল, আকর্ষণ
বল কাজ করছে, অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল কাজ করছে। আকর্ষণ বল কাজ করলে কি হবে, পরস্পর পরস্পরের কাছে কাছে আসবে। আকর্ষণ বল কাজ করছে, পরস্পর পরস্পরের কাছে কাছে আসবে। এবার কাছে আস্তে 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 এতটাই কাছে চলে আসবে যে ওদের মধ্যে বন্ড ফর্মেশন হবে। আর যখন বন্ড ফর্মেশন হয়, তোমরা সবসময় মনে রাখবে, যখন বন্ড ফর্মেশন হয় তখন এনার্জি সব থেকে কম থাকে। যখন বন্ড ফর্মেশন হয় তখন এনার্জি সব থেকে কম থাকে। অর্থাৎ এই যে পোর্শন, এই পোর্শনে দেখো বন্ড ফর্মেশন হয়েছে। এই যে পোর্শন, এই পোর্শনটাতে কি হয়েছে আমাদের, বন্ড ফর্মেশন। এখানটা বন্ড ফর্মেশন হয়েছে। আর যেখানে বন্ড ফর্মেশন হয়েছে আমি তোমাদেরকে কি বললাম, যখনই বন্ড ফর্মেশন হবে সেই যে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, সেই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এনার্জি সব থেকে কম থাকে। আর তোমরা গ্রাফটা দেখলেও দেখতে পাবে, এই দেখো এই যে পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইমে এই যে এনার্জিটা আছে সব থেকে লো আছে। এই পয়েন্ট অফ টাইমে এনার্জি সব থেকে লো, এখানে কি বলবে, লো এনার্জি। অর্থাৎ এই যে পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইমে এনার্জিটা সব থেকে বেশি পরিমাণে লো হয়ে রয়েছে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কি না, বোঝা গেল। এরপরে চলো, এরপরে ধরো যখন জোড়া জুড়ে গেছে, এরপরে আরো একটা কি হতে পারে, এরপরে হতে পারে স্যার দুজন দুজনকে রিপেল করবে, দুজন দুজনকে রিপেল করবে। এবার যদি রিপেল করে কি হবে, এরা পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাবে। এরপর যদি এরা রিপেল করতে শুরু করে, এরা পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাবে। আর যখনই পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাবে, অর্থাৎ বিকর্ষণ বল যখন কাজ করবে, তখন আবার এনার্জিটা খুব বেশি পরিমাণে হাই হয়ে যাবে। আর যখনই এনার্জিটা খুব বেশি পরিমাণে হাই হয়ে যাবে, তখনই কি করতে পারবে, এখানে বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে। আর যখনই এনার্জিটা খুব বেশি পরিমাণে দূরে সরে যাবে, আমরা গ্রাফটার আবার সলিড জাম্প দেখতে পাবো, গ্রাফটার আবার একটা সলিড জাম্প দেখতে পাবো। ওই গ্রাফটা আবার ওপর দিকে উঠে যাবে স্যাট করে। অর্থাৎ যখন এরা যুক্ত হচ্ছে আস্তে 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 একদম লোয়ার পয়েন্টে, আবার যখন রিপেল করছে স্যাট করে রিপেল করে একদম ওপরে জাম্প করে যাচ্ছে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কি না বলো। পোটেনশিয়াল এনার্জির গ্রাফটা বুঝতে পেরেছো। আর এটাই হলো আমাদের এনার্জি বয়ান থিওরি, যেখানে কিভাবে স্যার বন্ড ফর্মেশন হচ্ছে সেটা জানতে পারি। আমি জানি তোমরা এইভাবে হয়তো এই লেকচারটাকে কোনোদিন পড়ে দেখুনি। আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি তোমাদেরকে প্রপারভাবে ফিল দিয়ে পড়াবো, তো আমি সেই কাজটা করছি। তো তোমরাও আমার পাশে থাকো আর এইভাবেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো। আর আমি জানছি যে তোমরা হয়তো ভিডিওটাকে প্রপারভাবে দেখছো না, কিন্তু আমি তোমাদেরকে বলবো ভিডিওগুলোকে পুরো দেখো এবং ভালো করে লাইক করে শেয়ার করো, যাতে আরো ভালো ভালো ছেলেদের মেয়েদের কাছে আরো ভালোভাবে আমরা পৌঁছতে পারি এবং নিজেকে গ্রো করাতে পারি, তোমাদেরকে গ্রো করাতে পারি, তোমাদের সাহায্য করতে পারি। বোঝা গেল, চলো। এরপরে এই যে বন্ড এনার্জি দেখলে, এই বন্ড এনার্জিতে কি কি দেখলে স্যার, বন্ড ফর্মেশন হচ্ছিল, বন্ড ব্রেক হচ্ছিল, বন্ড ফর্মেশন হচ্ছিল, বন্ড ব্রেক হচ্ছিল। আর যখন বন্ড ফর্মেশন হয়, সেই যে এনার্জি তাকে বলা হয় বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি। দুটো এনার্জি হয়, একটা হলো কি স্যার, বন্ড অ্যাসোসিয়েশন, বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি যখন বন্ড তৈরি হচ্ছে বা বন্ড ফর্মেশন এনার্জি। আর একটা হলো বন্ড ডিসোসিয়েশন, আর একটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি। যখন কি হচ্ছে, বন্ড ডিসোসিয়েট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তাহলে বোঝা গেছে, বোঝা গেছে কাকে বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলবো। এরপরে তোমরা দেখতে পাবে যে স্যার বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি মানে কি বলছেন, যেখানে বন্ড ফর্মেশন হচ্ছে। আর তোমরা জানো বন্ড ফর্মেশন যদি হয় এনার্জি রিলিজ হয়, কোনো কিছু যদি ফর্মেশন হয় সেখান থেকে এনার্জি বেরিয়ে যায় বাইরের দিকে। আর যেখানে বন্ড ডিসোসিয়েট মানে ভেঙে যাচ্ছে, সেখানে আমাকে হিট দিতে হচ্ছে, আমি হিট দিয়ে সেইটাকে ভাঙছি। আর হিট কিরকম কাজ করে, হিট একটা এনার্জি রূপে কাজ করে, তাই জন্য আমরা বলছি তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েশন মানে কি হলো, তোমার লিখবে বন্ড ফর্মেশন এর সময়, বন্ড ফর্মেশনের সময় এনার্জি রিলিজ হয়, বন্ড ফর্মেশনের সময় এনার্জি রিলিজ হয়। অর্থাৎ ধরো এখানে একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে এ এবং অ্যাটম আছে বি। ঠিক আছে, এই দুটো অ্যাটমের মধ্যে কি হচ্ছে, বন্ড ফর্মেশন হচ্ছে। আর বন্ড ফর্মেশন হলে এখানে এনার্জি রিলিজ হবে। আর বন্ড ডিসোসিয়েশনে কি করে, বন্ড ডিসোসিয়েশনে বন্ড ভাঙতে এনার্জি দিতে হয়, বন্ড ভাঙতে এনার্জি দিতে হয়। অর্থাৎ এ আর বি যে অ্যাটম আছে এই এনার্জির মধ্যে বন্ড ভাঙবো, আর বন্ড ভাঙার জন্য আমাদের কি করতে হবে, এনার্জি দিতে হবে। বন্ড ভাঙার জন্য আমাদের এনার্জি
দিতে হবে। তাহলে বোঝা গেছে প্রপার ভাবে কনসেপ্ট কি বোঝা গেছে, বেসিক ক্লিয়ার আছে। বেসিক যদি ক্লিয়ার থাকে এবার আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো আস্তে আস্তে। কোথায় যাবেন স্যার? অ্যাডভান্স লেভেলে ঢুকবো। যে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না এই চ্যাপ্টারটা বুঝতে, কারণ সেই যে কনসেপ্টগুলো একদম ধোঁয়া উড়িবো বলেছিলাম না, ধামাকা হতে চলেছে। তো দেখতে থাকো খালি কিরকম ভাবে আমরা সহজভাবে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি। এরপরে আমরা দেখে নিলাম যে বন্ড কিরকম হতে পারে, কি করে তৈরি হয়। এরপরে যে বন্ড তৈরি হয় এই বন্ডটা আবার দু রকমের হয়ে থাকে। একটা হলো তোমার কি প্রাথমিক বা শক্তিশালী যে বন্ড তৈরি করে সেটা, আর একটা হলো তোমার দুর্বল বন্ধন। শক্তিশালী বন্ডের মধ্যে কি কি পড়ে স্যার? শক্তিশালী বন্ডের মধ্যে যেগুলো বেসিক পড়ে এসছো তোমরা, আয়নিক বন্ড, সমযোজী বন্ড, তোমার কোভ্যালেন্ট বন্ড এগুলো বা অসমযোজী বন্ড। আর দুর্বল বন্ধনের মধ্যে কাকে বলো? দুর্বল বন্ধন কাকে বলো? দুর্বল বন্ধন আমাদের বলা হয় হাইড্রোজেন বন্ডিং বা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। স্যার এখানে ভ্যান ডার ওয়াল বন্ড কেন বলছে না? তোমাদের মাথায় কোশ্চেন এলো, স্যার ভ্যান ডার ওয়াল বন্ড কেন বলছে না, কেন ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হচ্ছে? এর একটা বেসিক লজিক ভাবো। আমি বন্ড কাকে বলেছিলাম? বন্ড হলো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু মলিকিউলস এর নিউক্লিয়াস। দুটো মলিকিউলের নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে সেটাকেই আমরা বন্ড বলেছিলাম, কারণ একটা ডান্ডি, এটা তো কাল্পনিক আমাদের, ঠিক আছে? তাহলে ওই জন্য বললাম ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, শুনতে ভালো লাগছে। অর্থাৎ ভ্যান ডার ওয়াল বন্ড না বলে বন্ডের জায়গায় আমরা ওর সংজ্ঞাটাকে ফোর্স অফ অ্যাট্রাকশন টার্মটাকে ইউজ করলাম। তো ভ্যান ডার ওয়াল বন্ড বা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে? প্রপার ভাবে ক্লিয়ার আছে? ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কেন বলছি, বা ভ্যান ডার ওয়াল বল বলেছে, বা এটাকে তোমরা দেখতে পাবে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার আছে? চলো এরপরে আমরা যেটা দেখলাম যে বন্ধনের শ্রেণী বিভাগে আয়নিক বন্ড কাকে বলে? যে আয়নীয় মলিকিউলের মধ্যে কি হলো, আয়নীয় মলিকিউলের বন্ড, আয়নিক বন্ড। যেমন বলতে পারো এক্সাম্পল কি হতে পারে স্যার? যেমন NaCl, Na প্লাস Cl মাইনাস, এদের মধ্যে যে বন্ড হয়েছিল। সমযোজী বন্ধন মানে কি হলো? অধাতব মলিকিউলের বন্ড, ঠিক আছে? তাকে বলা সমযোজী বন্ধন। অসমযোজী বা কোয়ার্ডিনেশন বন্ড বলা হচ্ছে একে। একে কি বলা হচ্ছে? কোয়ার্ডিনেশন, কোয়ার্ডিনেশন বন্ড। মানে কোয়ার্ডিনেশন বন্ড কিরকম করে ফর্ম হয় যদি তোমরা একবার দেখো, যে স্যার কোয়ার্ডিনেশন বন্ডটা ফর্ম কি করে হচ্ছে একবার কি বলতে পারবেন আপনি? অবশ্যই বলতে পারবো। কোয়ার্ডিনেশন বন্ড যদি কি করে ফর্ম হচ্ছে দেখতে চাও তোমরা হবে, অর্থাৎ কোয়ার্ডিনেশন বন্ডে সমযোজী বন্ডে কি দেখতে পাচ্ছ? সমযোজী বন্ধনে দেখেছিলে, ধরো এখানে একটা এ মলিকিউল আছে, এর কাছে একটা, ধরো আমি বলছি হাইড্রোজেন নেই, হাইড্রোজেনের কাছে একটা মলিকিউল আছে, এর হাইড্রোজেনের কাছে একটা মলিকিউল আছে, কিন্তু হাইড্রোজেন কি চায়? হাইড্রোজেন চাই আমরা আমাদের ডুপ্লেট ফিল আপ করবো, আমরা নর্মাল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করবো, আমরা স্টেবল হয়ে যাব। তার জন্য তারা কি করে জানো? তার জন্য তারা বলে আচ্ছা আমি একটা ইলেকট্রন দিলাম, আমি একটা ইলেকট্রন দিলাম, দুজনে একটা একটা করে ইলেকট্রন দেয়। একটা একটা করে ইলেকট্রন দেওয়ার ফলে এইখানে একটা ইলেকট্রন জোড় গঠন করে, আর এই ইলেকট্রন জোড়ের জন্য আমরা একটা বন্ড দেখতে পাই, আর এই ইলেকট্রন জোড়টাকে এরা সমভাবে ব্যবহার করে। ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে, তাকে বলছি আমরা সমযোজী বন্ধন। আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হয় জানো? কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে হয়, ধরো তুমি আর তোমার বন্ধু ঘুরতে গেছো, তোমার বন্ধুর কাছে 10 টাকা আছে, আর তোমার কুরকুরে খেতে ইচ্ছা করছে, তোমার কাছে একটা টাকাও নেই। এবার তুমি তোমার বন্ধুকে বলছো ভাই ভাই আমাকে 5 টাকা দে না, তাহলে দুটো কুরকুরে কিনবো 10 টাকা দিয়ে, 5 টাকা 5 টাকার, তুই একটা খাবি আমি একটা খাবো। তোমার বন্ধু বললো দেবো, তোমার বলছে চল গরিব কো দেনা আচ্ছা হোতা হ্যায়, তো তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে তো তোমার বন্ধু দিয়ে দিয়েছে। এরপরে তুমি কি বললে? তুমি তোমার বন্ধুর থেকে পেয়ে গেলে, পাওয়ার পর তোমরা কুরকুরে খেয়েও নিলে, কিন্তু এবার তোমার বন্ধু বলছে আচ্ছা আমাকে পরে ফেরত দিয়ে দিস, যখন আমার লাগবে, এখন দরকার নেই, পরে ফেরত দিয়ে দিস। তুমি আবার ওই 5 টাকাটা তোমার বন্ধুকে ফেরত দিয়ে দিলে। অর্থাৎ সেই খারাপ কন্ডিশনে সেই বন্ধু তোমাকে দিয়ে সাহায্য করেছিল যাতে তোমার স্টেবিলিটি এসেছিল, অর্থাৎ কুরকুরে খেতে পেরেছিলে, আর যখন তোমার বন্ধুর দরকার হয়েছিল তুমি আবার তোমার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছিলে। আর ঠিক এই রকম কন্ডিশনই হয়ে থাকে আমাদের কোয়ার্ডিনেশন বন্ডের ক্ষেত্রে। স্যার তার মানে কি হয়ে থাকে? কোয়ার্ডিনেশন বন্ডের ক্ষেত্রে হয়ে থাকে, ধরো এখানে এ একটা মলিকিউল আছে, বি একটা মলিকিউল আছে, বি মলিকিউলের কাছে ধরো ভ্যাকেন্ট অরবিটাল আছে, আর এ মলিকিউলের কাছে ধরো দুটো ইলেকট্রন আছে। এবার এ মলিকিউলে ধরো অক্টেট অলরেডি ফিল আপ হয়ে গেছে, কিন্তু বি মলিকিউলে দুটো ইলেকট্রন চাই অক্টেট ফিল আপ করার জন্য, সে কোথাও পাচ্ছে না ইলেকট্রন, সে খুঁজে বেড়াচ্ছে। তখন সে বিকে বলবে বন্ধু আমাকে কি দুটো ইলেকট্রন ধার দিতে পারবে? তোকে যখন দরকার হবে তুই নিয়ে চলে আস, অসুবিধা নেই, কিন্তু এখন ধার দিয়ে আমি অক্টেটটা ফিল আপ করে নিই।
তখন ওই এ মলিকিউলটা কিভাবে জানো তো, চলো গরিব কো দেন আচ্ছা হতা হয় সেই বন্ধুটার মতো, তখন সেই এ মলিকিউলটা এর ভ্যাকেন্ট অরবিটালে একটা তোমার কি ট্রান্সফার করে দেবে, একটা ইলেকট্রন দান করে দেবে। আর এর ফলে যেটা তৈরি হলো এই যে বন্ডিং, এই বন্ডিংটাকেই বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। তাহলে বোঝা গেছে এক্সাম্পলটা, তাহলে এই বন্ডিংটাকেই বলা হয় কোঅর্ডিনেশন বন্ড, একেই বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। বোঝা গেছে, প্রপার ভাবে ক্লিয়ার আছে কনসেপ্টটা কোঅর্ডিনেশন বন্ডের। এরপরে তোমাদেরকে আর একটা কনসেপ্ট বলে রাখি, এই কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে ধরো এই যে এইখানটা যদি আমরা প্রপার ভাবে ডিটেলসে স্টাডি করি, এই যে এ মলিকিউলটা কাকে ইলেকট্রন দিয়েছিল, বি মলিকিউলকে, অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, যেহেতু সে নেগেটিভ গ্রহণ করছে তার মধ্যে নেগেটিভিটি বাড়বে, অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করছে সে হয় নেগেটিভ, আর যে ইলেকট্রন দান করে সে হয় পজিটিভ। অর্থাৎ স্যার এখানে বি ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ বি হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, আর এ দিয়েছে অর্থাৎ এ হয়ে যাবে ডেল্টা পজিটিভ। আর এদের মধ্যে তখন আমরা এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব না, কারণ সমযোজী বন্ডকে এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তখন আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব না, তাদের মধ্যে একটা সিম্পল সমযোজী বন্ধন লাগিয়ে দেবো, আর ওপরে লিখে দেবো কে প্লাস কে মাইনাস, কে প্লাস কে মাইনাস ওপরে লিখে দেবো। বোঝা গেছে প্রপার কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বা কোঅর্ডিনেশন বন্ডের কনসেপ্ট বোঝা গেছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলছি, এটাও তোমাদের পড়তে হবে ক্লাস 12 গিয়ে। তো বোঝা গেছে প্রপার কোঅর্ডিনেশন বন্ডের কনসেপ্টটা। চলো, যদি কোঅর্ডিনেশন মানে বন্ডের কনসেপ্ট বুঝে গিয়ে থাকে, তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আমাদের ছোটবেলাকার কনসেপ্ট, স্যার অক্টেট তত্ত্ব, অষ্টক নীতি বা অক্টেট থিওরি। স্যার অক্টেট থিওরিতে কি বলে, আমি স্যার জানি, পাশ থেকে একজন বলে উঠছে স্যার অক্টেট থিওরি সম্পর্কে আমি জানি। আমি বলছি আচ্ছা অক্টেট থিওরি সম্পর্কে জানো, তাহলে বলো দেখি অক্টেট থিওরি কাকে বলে। তখন তুমি বললে আস্তে আস্তে স্যার কানে কানে বলবো, আমি বলছি না জোরে বলো। তখন তুমি বলছো যে স্যার অক্টেট থিওরি মানে হলো কোনো একটা অ্যাটম চায় সে বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন ধারণ করবে, বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন ধারণ করে সে নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করবে, আর নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করলে সে স্টেবল হতে পারবে, আর সেই জন্য সে বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন পূরণ করতে চায়, আর তাকেই আমরা স্যার অক্টেট থিওরি বলি। কিন্তু পাশ থেকে একজন বলে এলো স্যার কিন্তু হাইড্রোজেন তো করে না। তখন বললাম যে না, হাইড্রোজেন ডুপ্লেট ফিল আপ করতে চায়, হিলিয়াম তার বাইরের কক্ষে ডুপ্লেট অর্থাৎ দুটো ইলেকট্রন ফিল আপ করতে চায়। হাইড্রোজেন এবং হিলিয়াম হলো একটা এক্সেপশন, যারা বাইরের কক্ষে দুটো ইলেকট্রন ফিল আপ করে স্টেবল থাকে। তারা বাদে বাকি সবাই যারা আছে তারা অক্টেট ফিল আপ করে বা বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন রেখে তাদের নিজেদেরকে স্টেবল করতে চায়। বোঝা গেল কনসেপ্টটা। তাহলে বোঝা গেল হলো যে পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চায়। এইভাবে পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে এবং স্থিতিশীল হয়ে যায়। একটা ইলেকট্রন ছেড়ে রেখেছে, তার মানে একটা ইলেকট্রন আছে, এবং সেই একটা যে ইলেকট্রন সে ছেড়েছে Cl মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার পর দুজনের অক্টেট ফিল আপ করে NaCl এর কম্পাউন্ডটা ফরমেশন করে। যেমন আমরা কি বলতে পারি কেমন হয়, এদিকে দেখো, Na থেকে কি তৈরি করে, Na থেকে একটা ইলেকট্রন ছেড়ে Na প্লাস তৈরি করে, এবং Cl কি করে, এই যে ছেঁড়া ইলেকট্রনটাকে গ্রহণ করে Cl মাইনাস হয়, আর Na প্লাস Cl মাইনাস দুজনের মধ্যে আয়নিক বন্ডিং ফরমেশন করে NaCl এর কম্পাউন্ড ফরমেশন করে। তাহলে বোঝা গেছে। তাহলে এরপরে দেখো যে মূল কথা যেটা আছে কি বলেছে, যে 8টা ভ্যালেন্সি স্থায়ী বা স্থিতিশীল হওয়ার জন্য তারা এটাকে ইলেকট্রন বিন্যাসটাকে ব্যবহার করে থাকে। তাহলে চলো আমরা নেক্সট কনসেপ্টে মুভ করি। তাহলে নেক্সট কনসেপ্ট যেটা আসবে সেটা আমাদের হবে হাইপার ভ্যালেন্ট অ্যান্ড হাইপোভ্যালেন্ট স্পিসিস। তার আগে তোমরা জেনে নাও এই যে অষ্টক তত্ত্ব বা অষ্টক থিওরি, এর আগে যেটা আমরা জেনে নিতে পারি সেটা হলো আমাদের লুইস ড স্ট্রাকচার আছে কি না দেখে, তা আমি এখানে বলে দিই। তাহলে এখানে আমরা কি জানতে পারি, চলো এরপরেই বলছি আমি। তাহলে হাইপার ভ্যালেন্ট এবং হাইপোভ্যালেন্ট। হাইপার মানে কি, হাইপার মানে হলো বেশি, ঠিক আছে, অর্থাৎ হাইপার মানে হলো বেশি এবং হাইপো মানে হলো কম। যদি আমরা প্রথমে দেখি স্যার হাইপোভ্যালেন্ট স্পিসিস মানে কি, হাইপোভ্যালেন্ট স্পিসিস হলো যে সমস্ত স্পিসিস গুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের চেয়ে কম থাকে তাদেরকে আমরা কি বলে থাকি, হাইপোভ্যালেন্ট স্পিসিস। এন্ড যাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের থেকে বেশি থাকে তাদেরকে আমরা বলি হাইপারভ্যালেন্ট স্পিসিস। হাইপোভ্যালেন্ট স্পিসিসের মধ্যে উদাহরণ কি হবে, BF3, তারপর কি হবে BeCl2, এইগুলো হতে চলেছে আমাদের হাইপোভ্যালেন্ট স্পিসিস। অর্থাৎ ধরো BE একটা দুটো তিনটে, Cl মানে একটা দুটো 3 4 5 6, মানে কটা ইলেকট্রন আছে এর মধ্যে, 6টা ইলেকট্রন আছে, থাকার কথা 8টা, তবে অক্টেট ফিল আপ হবে, কিন্তু 8টা থাকে না, 6টা থাকে। তাহলে 8 এর থেকে কম থাকে, তাহলে এই ধরনের যে স্পিসিস গুলো এদেরকে আমরা কি বলে থাকি,
এদেরকে আমরা বলে থাকি হাইপোভ্যালেন্ট অর্থাৎ কম। আর যদি এখান থেকে বেশি থাকে, বেশি থাকলে আমরা কি বলবো, বেশি থাকলে আমরা বলবো একে হাইপার ভ্যালেন্স স্পিসিস। আর হাইপার ভ্যালেন্স স্পিসিস অর্থাৎ কি বলেছে তোমাদেরকে, দেখো 8 এর বেশি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলে থাকি হাইপার ভ্যালেন্ট স্পিসিস। বোঝা গেছে? এরপরে হাইপার ভ্যালেন্স স্পিসিসের উদাহরণ কি হতে পারে? হাইপার ভ্যালেন্স স্পিসিসের উদাহরণ হতে পারে তোমার PCl5, তারপর তোমার SF6। অর্থাৎ যদি PCl5 এর স্যার একটা एग्जांपल দিয়ে আপনি কি বোঝাতে পারবেন যে 8 এর থেকে বেশি কি করে ইলেকট্রন থাকছে? চলো তাহলে আমি তোমাদেরকে বলে দিই। দেখো এখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখবো ফসফরাস পুরো সেন্টার অ্যাটম। তাহলে এই সেন্টার অ্যাটমের বাইরে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ কটা ইলেকট্রনে বন্ড আছে? তাহলে এখানে Cl 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 Cl। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, কটা ইলেকট্রন আছে এর মধ্যে? 10টা ইলেকট্রন প্রেজেন্ট আছে। 10টা ইলেকট্রন আছে অর্থাৎ 8 এর থেকে বেশি। আর যাকে 8 এর থেকে বেশি হবে তাকে আমরা বলেছিলাম হাইপোভ্যালেন্ট। তাই PCl5 কে আমরা হাইপোভ্যালেন্ট স্পিসিস বলে থাকি। বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কি না? চলো এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো অড ইলেকট্রন স্পিসিস। অড ইলেকট্রন নামটা থেকে বুঝতে পারছো তোমরা, অড ইলেকট্রন মানে কি? অড নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, তাকে আমরা অড ইলেকট্রন বলবো। অড নাম্বার অফ ইলেকট্রন মানে দেখো NOর ক্ষেত্রে কত, নাইট্রোজেনের ক্ষেত্রে কত, 7, অক্সিজেনের 8, টোটাল যোগ করলে কত হয়? 8 আর 7 15। এটা হলো অড নাম্বার। ঠিক আছে, এটা হলো অড নাম্বার, অড ইলেকট্রন স্পিসিস। N2O NO2 এর ক্ষেত্রে কত হলো? এর ক্ষেত্রে 7 প্লাস 16, অর্থাৎ যোগ করলে কত হবে? 23। মানে এটা হলো অড নাম্বার, তাহলে অড ইলেকট্রন। তারপর ClO2 এটাও অড নাম্বার অফ অড ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাহলে কি বলবো? অড ইলেকট্রন স্পিসিস বলে থাকি। তাহলে বোঝা গেছে? প্রপার ভাবে কনসেপ্ট ক্লিয়ার আছে কেন আমরা একে অড ইলেকট্রন স্পিসিস বলছি? চলো এরপরে আমরা বলবো যে মৌলের অষ্টক অতিক্রান্ত করতে পারে না তাদেরকে আমরা কত নম্বর শ্রেণীতে দেখতে পাই জানো? পিরিয়ড 2 এর এলিমেন্ট গুলো। স্যার পিরিয়ড 2 এর এলিমেন্ট গুলো কেন পারে না? পিরিয়ড 3 এলিমেন্ট গুলো কেন পারে? তোমাদেরকে এইখানে একটা মেন কনসেপ্টে আসতে হবে যে পিরিয়ড 2 এর যে এলিমেন্ট গুলো আছে তারা তাদের অষ্টক ফিল আপ করতে পারছে না, অর্থাৎ মানে সরি তোমার এক্সিট করতে পারছে না। তার প্রধান কারণ হলো তাদের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট নেই। কি বলেছে? এদের কাছে, কি বলবো, এদের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল বর্তমান নয়। এদের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট নেই। আর এদের কাছে যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট নেই সেই জন্য আমরা এদেরকে কি বলছি? এরা অষ্টক অতিক্রান্ত করতে পারে না। এদের কাছে বেশি ইলেকট্রন থাকতে পারে না, কারণ BF3 এর ক্ষেত্রে কি দেখেছিল? এরা হাইপোভ্যালেন্ট স্পিসিস হয়েছিল, অর্থাৎ এদের থেকে অষ্টকের থেকে কম ছিল। কিন্তু PCl5 কি নাইট্রোজেন ফসফরাস গ্রুপ 3 এলিমেন্ট, এদের কাছে ডি অরবিটাল পি অরবিটাল প্রেজেন্ট আছে। এই জন্য এরা কি করছে? এই যে পরপর যে এলিমেন্ট গুলো আছে তাদের কাছে প্রেজেন্ট থাকায় তারা নিজেদের অক্টেটটাকে এক্সিড করে নিতে পারছে। বোঝা গেল? তাই তারা হাইপার ভ্যালেন্ট স্পিসিস দেখাতে পারছে। তাহলে এরপরে আমরা যদি একটা কনসেপ্টে আসি যে স্যার কিসের কনসেপ্ট? পরের কনসেপ্টটা হলো আমাদের লুইস অ্যাসিড এন্ড লুইস বেসের কনসেপ্ট। স্যার লুইস অ্যাসিড লুইস বেসের কনসেপ্ট মানে আপনি কি বোঝাতে চাইছেন? লুইস অ্যাসিড আর লুইস বেসের কনসেপ্ট বলতে বোঝাতে চেয়েছে, দেখো লুইস অ্যাসিড কারা করবে? ধরো অ্যাসিড, এ ফর অ্যাসিড, এ ফর অ্যাকসেপ্টর, লিখে রাখো এ ফর অ্যাসিড। অ্যাসিড কারা? যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ অ্যাসিড অ্যান্ড অ্যাকসেপ্টর। এ ফর অ্যাসিড, এ ফর অ্যাকসেপ্টর, মানে কাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো? যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো, আর যারা ইলেকট্রন ত্যাগ করবে তাদেরকে আমরা লুইস বেস বলে থাকি। লুইস বেস, লুইস বেস কাকে বলবো? ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে আমরা তাকে লুইস বেস বলে থাকি। দেখো দান করছে ইলেকট্রন। আর কেউ যখন লুইস অ্যাসিড হবে, লুইস অ্যাসিড মানে অ্যাকসেপ্ট করছে, আর অ্যাকসেপ্ট করছে মানে তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, ভ্যাকেন্ট অরবিটাল বা খালি অরবিটাল থাকবে। আর এর কাছে কি করবে? এক্সট্রা ইলেকট্রন, কি বলেছে দেখো, এক্সট্রা লোন পেয়ার ইলেকট্রন থাকবে। কারণ যদি ইলেকট্রনই না থাকে বাবা দেবেটা কি? আর যদি আমার কাছে ভ্যাকেন্ট অরবিটাল না থাকে তাহলে আমি রাখবো কোথায়? আমার পকেটে জায়গা নেই, তাও আমি ঠুসে ঠুসে ভরছি। ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো, তুমি এত খাবার ভরে ফেলেছো, এত খাবার ভরে ফেলেছো, তোমার কাছে জায়গা নেই। আর তোমাকে যদি জায়গাই না থাকে, তোমাকে যদি আরো 5টা মিষ্টি দিয়েছে, তুমি খেতে পারবে? পারবে না। তাহলে আমরা কি বলবো? যারা অ্যাকসেপ্ট করছে তাদের কাছে অবশ্যই ভ্যাকেন্ট অরবিটাল ফাঁকা জায়গা থাকতে হবে, আর যারা দিচ্ছে তাদের কাছে অবশ্যই থাকতে হবে। এবার তুমি চাইছো আমাকে 5টা তুমি রসগোল্লা দাও, এবার এদের কাছে পড়ে আছে একটা, তোমাকে 5টা কি করে দেবে?
ঠিক আছে, তার মানে তার কাছে পর্যাপ্ত নেই। তাহলে তোর যদি পর্যাপ্ত থাকে তবেই সে তোমাকে দিতে পারবে। বোঝা গেছে? তাহলে লুইস অ্যাসিড আর লুইস বেসের কনসেপ্টটা চলো ক্লিয়ার আছে আশা করি। যদি এখন বন্ধু ক্লিয়ার লেগে থাকে একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে জানিয়ে দাও যে সায়েন্স স্যার ইজ ব্যাক। তাহলে চলো তারপরের কনসেপ্টটা আমরা দেখবো লুইস ডট স্ট্রাকচার। স্যার লুইস ডট স্ট্রাকচার মানে আপনি কি বোঝাতে চাইছেন? লুইস ডট স্ট্রাকচার মানে আমি বোঝাতে চাইছি যে আমরা লুইস ডট স্ট্রাকচার গঠন করব কি করে, আঁকবো কি করে। দেখো লুইস ডট স্ট্রাকচার আঁকার আগে প্রথমে জেনে নাও যে হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, হিলিয়ামের বাইরের কক্ষে দুটো, হাইড্রোজেন হিলিয়াম। তারপরে কে থাকে? লিথিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? গ্রুপ 1 এর এলিমেন্ট একটা। লিথিয়ামের বাইরের কক্ষে একটা থাকে। তারপর বেরিলিয়ামের বাইরের কক্ষে কটা থাকে? দুটো। তারপর বোরনের বাইরের কক্ষে কটা থাকে? তিনটে। কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? চারটে। নাইট্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? পাঁচটা। অক্সিজেনের বাইরের কক্ষে কটা থাকে? ছটা। এবং ফ্লুরিনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? সাতটা। বোঝা গেছে? ফ্লুরিনের বাইরের কক্ষে সাতটা। অ্যান্ড নিয়ন বা নোবেল গ্যাসের বাইরের কক্ষে কটা থাকে? আটটা ইলেকট্রন প্রেজেন্ট থাকে। তাহলে বোঝা গেল? এই কনসেপ্টটা আগে বুঝে নিলে তোমরা যে কার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে। এরপরে আমরা তোমাদেরকে একটা স্ট্রাকচার আঁকতে দিই চলো। তাহলে স্যার প্রথম স্ট্রাকচার কি? প্রথম স্ট্রাকচার ধরো আমি আঁকতে দিলাম সেই BF3 স্ট্রাকচার ছোট। তাহলে স্যার বোরনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? বোরনের বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে স্যার ছটা, তিনটে। তাহলে স্যার এই স্ট্রাকচার কিরকম হবে? ফ্লুরিনের সঙ্গে একটা ফ্লুরিন, একটা ফ্লুরিন। তাহলে স্যার এইভাবে প্রত্যেকটা ফ্লুরিনের সঙ্গে বন্ড দিয়ে যুক্ত হয়ে যাবে। স্যার আমরা যদি আরেকটা বাকি ধরুন স্যার কার্বন ডাই অক্সাইড রাখলাম। কার্বন ডাই অক্সাইড, কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে? চারটে। কার্বনের বাইরের কক্ষে ইলেকট্রন আছে চারখানা। তাহলে ধরো কার্বন এর বাইরের কক্ষে চারটা আছে। আর অক্সিজেন কি করে? ডবল বন্ড ফর্মেশন করে। তাহলে স্যার এর সঙ্গে অক্সিজেন একটা ডবল বন্ড ফর্মেশন করে যুক্ত হবে, এর সাথে একটা দিয়ে যুক্ত হবে। তাহলে স্যার কি তৈরি করবে? CO2 বা কার্বন ডাই অক্সাইডের ফর্মেশন করে নিল। এটা হলো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। বোঝা গেছে? চলো স্যার আরেকটা হতে পারে, আরেকটা কি হতে পারে তোমরাই বলো। আরেকটা যেমন দেখেছিলাম আমরা PCl5 দেখেছিলাম স্যার। PCl5 এর ক্ষেত্রে কি করব? ফসফরাস একটা, এর বাইরের কক্ষে কটা থাকে? নাইট্রোজেনের পাঁচটা, মানে ফসফরাসের বাইরের কক্ষেও পাঁচখানা ইলেকট্রন প্রেজেন্ট থাকে। তাহলে ফসফরাসের বাইরের কক্ষে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে কটা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে Cl 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 এটা হলো ফসফরাসের লুইস ডট স্ট্রাকচার। বোঝা গেছে? বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে চলো একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, সেটা আমাকে করে দেখাবে। এই O3, এই O3 এর এক্সাম্পলটা খুব বেশি বেশি পরিমাণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি এটা করতে পারবে। চলো আমি করেই দিচ্ছি। চলো O3 এর এক্সাম্পল কি হলো? ধরো অক্সিজেন, অক্সিজেন বাইরে কটা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে একটা অক্সিজেন 1 2 3 4 5 6। এখানে একটা অক্সিজেন 1 2 3 4 5 6, ছটা। এরপরে তোমরা কি করতে পারবে? এরপরে তোমরা করবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এর বাইরে কটা থাকে? ছটা। ধরো অক্টেট ফিল আপ করতে যাচ্ছে, এ অক্টেট ফিল আপ করতে যাচ্ছে, এটা দিয়ে এ অক্টেট ফিল আপ করে নিল ডবল বন্ড করে। তাহলে এবার তোমরা কিন্তু এখানে ডবল বন্ড করতে পারবে না। তাহলে এখানে কি বন্ড ফর্মেশন করবে? এইখানে যে বন্ডটা ফর্মেশন করবে সেটা এই যে তোমার যে ইলেকট্রন পেয়ারটা আছে, এই ইলেকট্রন পেয়ারটাকে দান করে দেবে। ইলেকট্রন পেয়ারটাকে দান করে দেবে, তুই লে রে, তুই যা রে, নিয়ে নে তুই বলে দান করে দেবে। তাহলে এই রকমের বন্ড ফর্মেশন হবে। তাহলে তোমরা কি করতে পারো? একদিকে তোমার অক্সিজেনের ডবল বন্ড হবে, একদিকে সিঙ্গেল বন্ড ফর্মেশন করবে এই রকম। আর এই যে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডটা পরস্পরের মধ্যে রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি করবে। অর্থাৎ ডবল বন্ড একবার এর কাছে যাবে, ডবল বন্ড একবার ওর কাছে যাবে, একবার এর কাছে যাবে, একবার ওর কাছে যাবে, এভাবে রেজোন্যান্স স্ট্রাকচারের ফর্মেশন করবে। বোঝা গেল? আশা করি প্রপার ভাবে ক্লিয়ার আছে, হ্যাঁ কিনা বলো, তাড়াতাড়ি বলো প্রপার ভাবে ক্লিয়ার আছে হ্যাঁ কিনা। চলো লুইস ডট স্ট্রাকচার তোমাদের দেখা হয়ে গেছে। লুইস ডট স্ট্রাকচার দেখার পর এবার আমাদের পালা আসছে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা। স্যার কি ক্যালকুলেশন করা? ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা। বোঝা গেল? এরপরে এই ফর্মাল চার্জ ইলেকট্রন ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে স্যার ফর্মাল চার্জের ফর্মুলাটা কি। এই ফর্মাল চার্জ যেটা হলো সেটা হলো কোনো একটা অণুতে উপস্থিত কাল্পনিক চার্জ। ফর্মাল চার্জ হলো কোনো একটা অণুতে উপস্থিত কাল্পনিক চার্জ। ঠিক আছে, ফর্মাল চার্জ কি করে বার করি? ফর্মাল চার্জ বার করার জন্য আমাদের জানতে হবে ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ কটা রোল পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে এবং নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন। কি কি বর্ত করতে হবে ফর্মাল চার্জ মানে? ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু, ফার্স্টে লিখবো ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি করব? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন, বন্ডে কটা ইলেকট্রন প্রেজেন্ট আছে সেটা। ঠিক আছে, বন্ডেড ইলেকট্রন মাইনাস অফ কি বলেছে? লোন পেয়ার ইলেকট্রন। কি বলবে? লোন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ তোমরা বলতে পারো ভি ফর
ভ্যালেন্স ইলেকট্রন, তারপর বি ফর বন্ডেড ইলেকট্রন, আর ই হলো তোমার যে বন্ডে যেটা পার্টিসিপেট করে না সেই ইলেকট্রনটা। ধরো আমি বলে রাখছি বাকি পড়া লোন পেয়ার ইলেকট্রন, মানে বাকি যতগুলো ইলেকট্রন ফাঁকাফাঁকি লোন পেয়ার ইলেকট্রন পড়ে আছে সেটা। বোঝা গেছে? বোঝা গেছে? প্রপার ভাবে বোঝা গেছে? ক্লিয়ার আছে? চলো তাহলে তোমার যে এটা আছে সেইটা সম্পর্কে আমরা যদি একটা দেখে নিই। ধরো আমরা এক্সাম্পল করছি একটা, কি বলছে O3 ওজন। কিসের এক্সাম্পল করছেন স্যার? ওজন। এই মাত্র আমি তোমাদেরকে লুইস ল স্ট্রাকচার আঁকা দেখিয়ে দিয়েছি ওজনের লুইস ল স্ট্রাকচার আঁকা দেখিয়ে দিয়েছি। এরপরে ওজনের লুইস ল আঁকা স্ট্রাকচারটা দেখার পর এরপর তোমরা যেটা করবে, ফার্স্টে ওজনের লেয়ার স্ট্রাকচার এঁকে নেবে। তাহলে ওজন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার এর সঙ্গে ডবল বন্ড ফর্মেশন করে নিয়েছে, ডবল বন্ড অক্সিজেন 1 2 3 4। আর এর সঙ্গে কি করে নিয়েছে, তোমার এইটার সঙ্গে ধরো এইভাবে গিয়ে কি বন্ড ফর্মেশন করে নিয়েছে, সিঙ্গেল বন্ড ফর্মেশন করে নিয়েছে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন পড়ে আছে। এরপর প্রত্যেকটা যে ওজন এ আছে তাদের ক্ষেত্রে তোমার কি করতে হবে, তাদের ক্ষেত্রে তোমার কি প্রেজেন্ট করতে হবে, নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন নয়, নাম্বার অফ বন্ড করে রাখো, বন্ড নাম্বার করে রাখো এটা, ঠিক আছে? ইজি হবে তোমাদের আরো। দেখো তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ধরো এর ক্ষেত্রে বার করছি, এর ক্ষেত্রে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করছি। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করি, আমরা কি করতে পারবো, ফর্মাল চার্জ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে, অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 6টা থাকে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস অফ নাম্বার অফ বন্ড কটা ফর্মেশন করেছে এ, 2টো, মাইনাস অফ এর কাছে লোন পেয়ার কটা পড়ে আছে, সরি ইলেকট্রন কটা পড়ে আছে, 1 2 3 4টে, 4টে। অর্থাৎ তোমাদের পুরোপুরি কেটে গেলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এর ক্ষেত্রে হয়ে যাবে তোমার ফর্মাল চার্জ 0, এর ক্ষেত্রে ফর্মাল চার্জ হয়ে যাবে 0। তারপরে স্যার মাঝখানেরটার ক্ষেত্রে যদি আমরা করি কেমন হবে, দেখো মাঝেরটার ক্ষেত্রে আমরা যদি করি, আমরা কি করতে পারবো, এখানটা করে নেবে। তাহলে এখানে ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু কি, দেখো এর ভ্যাকেন্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে, 6টা, 6টা মাইনাস অফ কটা বন্ড আছে, 3টে, মাইনাস অফ কটা তোমার ইলেকট্রন প্রেজেন্ট আছে, 2টো, এই যে লোন পেয়ার ইলেকট্রন কটা প্রেজেন্ট আছে, 2টো। তাহলে এর ক্ষেত্রে কত হবে আমাদের ফর্মাল চার্জ, +1, +1 লিখবে, কারণ আরেকটা যেটা আসবে দেখো এর ক্ষেত্রে ফর্মাল চার্জ কি আসবে স্যার, এর ক্ষেত্রে ফর্মাল চার্জ আসছে ভ্যাকেন্ট অরবিটালে 6টা, বাইরে কক্ষে কটা নর্মাল ইলেকট্রন কটা পড়ে আছে, 6টা, বন্ড কটা আছে, একটা। তাহলে এর ক্ষেত্রে চার্জ হতে চলেছে -1, এর ক্ষেত্রে চার্জ হতে চলেছে -1। তাহলে বোঝা গেছে কিভাবে তোমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করবে। তাহলে এইভাবে তোমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করে নিতে পারো। ফার্স্টে লুইস ল স্ট্রাকচার রাখবে, তারপর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফর্মাল চার্জ ক্যালকুলেট করে নেবে। আর ফর্মাল চার্জ হলো তোমার একটা কাল্পনিক চার্জ। আর দেখো তোমরা ফর্মাল চার্জ কি করে ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবে, দেখো তোমাদের কি দেখতে পাচ্ছ, 0 +1 -1, পুরোটা কেটে গেলে কি হয়ে যাবে 0। আর 0 মানে ওজন কি হলো নিউট্রাল, আর যখন 0 মানে ওজন নিউট্রাল হচ্ছে, এর মানে তোমরা কি দেখতে পাচ্ছ, যখন ওজন দেখতে পাচ্ছ নিউট্রাল হচ্ছে, তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে ওজন স্টেবল আছে। আর ওজন যখন স্টেবল আছে তোমাদেরকে এটা জেনে নিতে হবে যে আচ্ছা তার মানে আমার ফর্মাল চার্জ ক্যালকুলেশন ঠিক আছে। বোঝা গেল? চলো তাহলে এটা বোঝা গেছে। তাহলে এরপরে আমরা নেক্সট কনসেপ্টে মুভ করব, যেটা হবে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি, সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে চলো এবার আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দেখে, তাহলে এবার আমরা যেটা উদাহরণ দেখে নেবো যে Na+ এর কাছে কটা ইলেকট্রন আছে, প্লাস মানে তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমাদের কি দেখতে হবে, ভ্যালেন্স বন্ড থিওরিতে আমাদের দেখতে হবে যে ভ্যালেন্স বন্ড থিওরির মূল ধারণাটা কি হতে চলেছে। তাহলে আমরা দেখতে পাবো ভ্যালেন্স বন্ড থিওরির মূল যে ধারণা সেটা হতে চলেছে আমাদের যে ভিবিটি অনুযায়ী দুটি পরমাণু অর্ধপূর্ণ মানে কি হলো হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং মানে একে অপরের ওভারল্যাপ করে যে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে, কি বন্ড ফর্মেশন করে মনে রাখবে, কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে। আর কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে কি তৈরি করে, কোভ্যালেন্ট বন্ড। তারপর কি বলবে, ওভারল্যাপের ফলে দুটি পরমাণু ইলেকট্রন পেয়ার গঠিত হয়, ওভারল্যাপের ফলে দুটি পরমাণুর ইলেকট্রন পেয়ার গঠিত হয়। আর বন্ড ফর্মেশন কি বলবে, বন্ড ফর্মেশনের সময় ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হয়ে যায়, অর্থাৎ মানে কি স্যার, মানে এই রকম হয়ে যায়, ঠিক আছে? বন্ড ফর্মেশনের সময় ওভারল্যাপ করে বিপরীতমুখী হয়ে যায় এদের বন্ডটা। অর্থাৎ আমরা দেখতে পাবো যে বন্ড কি করে ফর্মেশন হয়, দেখো বন্ড অর্থাৎ ফর্মেশন হয় একটা এরকম,
দুখানা, অর্থাৎ আর এর মাঝখানে যে ওভারল্যাপিং জোনটা এখানে ইলেকট্রন প্রেজেন্ট থাকে এইভাবে। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার আছে? চলো এইখানের পর আমরা যেটা দেখে নেবো সেটা হলো স্যার ওভারল্যাপের ফলে কি রকমের বন্ড তৈরি হয়? ওভারল্যাপের ফলে আমরা দু রকমের বন্ড দেখতে পাই। একটাকে আমরা বলে থাকি সিগমা বন্ড, যেটাতে হেড অন ওভারল্যাপিং হয়, আর একটাতে হলো ল্যাটারাল ওভারল্যাপিং, যাকে আমরা পাই বন্ড বলে থাকি। অর্থাৎ স্যার সিগমা বন্ড কিরকম হয়? ধরো এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর যখন এইভাবে ওভারল্যাপ করে, ধরো আমরা এস ব্লকটাকে মানে এস অরবিটালকে ওভারল্যাপ করাচ্ছি, এইভাবে যখন ওভারল্যাপ করে একে আমরা কি বলে থাকি? এর ফলে যে বন্ড ফর্মেশন হয় একে আমরা বলে থাকি সিগমা বন্ড। আর স্যার পাই বন্ড কাকে বলবো? পাই বন্ড হলো, দেখো ধরো পি অরবিটাল আছে, পি অরবিটাল এখানে সিগমা বন্ড করে। ধরো পি অরবিটালের ক্ষেত্রে এইভাবে একটা আছে, আবার এইভাবে একটা আছে, অর্থাৎ এই যে পোর্শন গুলোতে ওভারল্যাপ হলো, এই ওভারল্যাপের ফলে কিরকম বন্ড তৈরি হলো? এখানে একটা, এখানে একটা, এই রকম বন্ড ফর্মেশন হয়। আর এই ধরনের বন্ড ফর্মেশনকে আমরা পাই বন্ড বলে থাকি, অর্থাৎ হেড অন ওভারল্যাপিং। মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দুদিক থেকে দেখলে দুটো লরি এসে ধাক্কা মেরে দিল, সেটাকে আমরা বলে থাকি হেড অন ওভারল্যাপ। ঠিক আছে? আর এবার ধরো তুমি এরকম যাচ্ছ, তোমার বন্ধু একটা সাইড এসে টুক করে ধাক্কা মেরে দিল সাইকেল নিয়ে তোমাকে, তখন তোমার যে ওভারল্যাপিং হলো এইরকম ভাবে, তাকে আমরা বলছি ল্যাটারাল ওভারল্যাপিং বা সাইড ওয়াইজ ওভারল্যাপিং। আর সাইড ওয়াইজ ওভারল্যাপিং এর ফলে পাই বন্ডিং ফর্মেশন হয়ে থাকে। তাহলে এরপর আমরা যদি এক্সাম্পল দেখে নিই স্যার, এক্সাম্পলে আমরা কি দেখতে পাবো? এক্সাম্পলে আমরা দেখতে পাবো যে CH4 এর স্ট্রাকচারটা কি হতে চলেছে। যদি আমরা এবার প্রথমে দেখবো CH4 এর ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p2। ঠিক আছে? এটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন। মানে আমরা যদি 2s আর 2p ইলেকট্রন দেখি, তাহলে 2s আর এটা হলো 2p, অর্থাৎ 2s এতে দুটো ইলেকট্রন প্রেজেন্ট আছে, কটা? দুটো। 2p তে আছে একটা, একটা করে দুটো। আর এইখানে আমাদের স্টেবিলিটি বাড়ানোর জন্য কি করে জানো? চারটে হাইড্রোজেনকে তো ঢোকাতে হবে, স্টেবিলিটি বাড়ানোর জন্য করে এইখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রন থেকে একখানা ইলেকট্রন এখানে ট্রান্সফার করে দেয়। অর্থাৎ স্যার কিরকম ইলেকট্রনিক কনফিগারেশন হয়? এরকম দেখো, একটা, দুটো, তিনটে, এবং এইখানে যেটা আসছে এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন এন্ড চারটে ইলেকট্রন, অর্থাৎ 2s এন্ড 2p ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে থাকে। মানে একটা ইলেকট্রন চলে এলো, এবার যখন চারটে জায়গায় চারটে ইলেকট্রন চলে এলো, তোমার হাইড্রোজেন কি চাইছে? হাইড্রোজেন চাইছে আমি প্রত্যেকটা মানে যে অরবিটাল আছে প্রত্যেকটাতে ইলেকট্রন শেয়ার করব, করে আমার ডুপ্লেট ফিল আপ করবো। আর কার্বন চাইছে আমি অক্টেট ফিল আপ করবো। আর সেই ডুপ্লেট আর অক্টেট ফিল আপের যে চাহিদা তারা দেখতে পায়, সেই জন্য এখানে প্রত্যেকটা এতে এসে হাইড্রোজেন একটা একটা করে যুক্ত হতে থাকে, প্রত্যেকটা জায়গাতে এসে একটা 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 করে হাইড্রোজেন যুক্ত হতে থাকে এবং CH4 এর কম্পাউন্ড ফর্মেশন করে। বাট ভ্যালেন্স বন্ড থিওরির এই যে কনসেপ্টটা একদমই ভুল, সরাসর ভুল ভ্যালেন্স বন্ড থিওরির এই কনসেপ্টটা। সেই জন্য আমরা ভ্যালেন্স বন্ড থিওরির এই কনসেপ্টটা ভুল বলে আমরা কোন কনসেপ্ট লাগাই? ভ্যালেন্স বন্ড থিওরির এই কনসেপ্টটা ভুল হওয়ার কারণেই আমাদের এরপরে ফার্দার হাইব্রিডাইজেশন, মলিকিউলার অরবিটাল থিওরি, এই সমস্ত কনসেপ্ট গুলো আসতে শুরু করে। মেইনলি ভ্যালেন্স বন্ড থিওরিকে কাউন্টার করে যে কনসেপ্টটা এসেছিল তার নাম হলো হাইব্রিডাইজেশন। এরপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল হলো ধর SF2। তাহলে সালফারের ক্ষেত্রে কটা এ প্রেজেন্ট আছে? অক্সিজেন সালফার। বাইরের কক্ষে কটা আছে? বাইরের কক্ষে কটা আছে? 8টা। মানে আমরা কি দেখতে পাবো? 1s2 2s2 2p4। ঠিক আছে? অর্থাৎ স্যার আপনি দেখতে পাবেন এখানে ধরুন একটা ফর্মেশন হলো, এখানে একটা ফর্মেশন হলো 2p, এটা 2s স্যার, এটা 2p। ইলেকট্রন কেমন আছে? একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে? পাঁচটা, ছটা, চারটে যেহেতু, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এর কাছে চলে যাবে, অর্থাৎ এর কাছে কেমন ইলেকট্রন কনফিগারেশন হবে? একটা, এবং এর কাছে কি হতে থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? স্যার এটা কি ঠিক করেছেন আপনি? এটা কি ঠিক করেছেন? ঘোড়ার ডিম ঠিক করেছি, এটা আমি ভুল করেছি। স্যার কোনখানে ভুল করেছেন? দেখো আমি তোমাকে প্রপার ভাবে বলছি, তোমরা তোমরা যে কি করো কে জানে। আমি এইমাত্র বলেছিলাম কি ডি অরবিটাল অ্যাচিভ করতে পারে। কি অরবিটাল অ্যাচিভ করতে পারে স্যার? এইখানে স্যার যেটা অ্যাচিভ করতে পারে সেটা হলো স্যার ডি অরবিটাল। আরে কি সব চলে এসেছে, চলো। কি অ্যাচিভ করতে পারে স্যার? ডি অরবিটাল অ্যাচিভ করতে পারে। তাহলে এইখানে স্যার কি ডি অরবিটাল আসবে? 1s 2p 1s 2s 2p, তারপর কি হল থাকে?
1:2:2p6, 3:3p6 and 3d। এখানে যদি একটা ডি অরবিটাল এসে প্রেজেন্ট হয়, 1 2 3 4 ডি অরবিটাল প্রেজেন্ট হয়, তাহলে কি করবে, এ এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করবে, করে কি তৈরি করবে, SF6 এর কম্পাউন্ড ফর্মেশন করে নেবে। দেখো এখানে কি তৈরি করবে, ডি অরবিটাল ট্রান্সফার করবে, করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে 1 2 3 4 5 6, তাহলে কি কম্পাউন্ড ফর্মেশন করবে, SF6। আর এটা হলো সব থেকে হার্ড, তাই আমি একদম লাস্টে এটাকেই বলে দিলাম। বাকি SF2 আর SF4 কি করে ফর্মেশন করছে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে চাই, অ্যান্সার কমেন্ট বক্সে চাই। এটা ভাবুনি যে আমি তোমাদের ছেড়ে দিলাম, ছাড়িনি, এটা কমেন্ট বক্সে বললাম, যেহেতু SF6 ডি অরবিটাল আসবে আমার মনে পড়ে গেল, সেই জন্য আমি ওটাকে করে দিলাম, বাট এটাকে তোমরা নিজেরা করবে। চলো, আর বাস এরপরে এবার এই যে ভিভিটির যে ভুল ছিল সেই ভুলগুলোকে কাউন্টার করে কে এসেছিল, ভিভিটির ভুলগুলোকে কাউন্টার করেছিল, ঠিক আছে। কাউন্টার করার পর যেটা এসেছিল সেটা হলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি বলেছে, হাইব্রিডাইজেশন বলেছে যে ধরো দুটো আলাদা আলাদা এনার্জি স্টেটে, দুটো আলাদা আলাদা শেপে থাকা যে অরবিটাল গুলো পরস্পরের সঙ্গে যখন মিলিত হয়, তারা প্রত্যেকে সমান সংখ্যক সেম অ্যাটমিক অরবিটাল প্রদর্শন করে। অর্থাৎ ধরো তোমার কাছে আছে একটা এস অরবিটাল, তোমার কাছে আছে ধরো তিনখানা পি অরবিটাল, এরা দুজনে আলাদা আলাদা এনার্জি স্টেটে আছে, আলাদা আলাদা এনার্জি স্টেটে আছে, হ্যাঁ কি না, আছে, আছে স্যার, আছে, আলাদা এনার্জি স্টেটে আছে, আলাদা এনার্জি স্টেটে আছে। এরপর এরা দুজন যখন আলাদা আলাদা এনার্জি স্টেটে আছে, তারা কি করে জানো তো, আলাদা আলাদা এনার্জি স্টেটে থাকার পর এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়, মিলিত হয়ে সমান সংখ্যক, অর্থাৎ চারটে দেখো অরবিটাল মিলিত হয়েছে, 1 2 একটা এস 3টে পি, চারটে অরবিটাল মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর এরা সেম এনার্জি স্টেটে সেম আকৃতি বিশিষ্ট চারখানা অরবিটাল ফর্মেশন করে, তাদেরকে আমরা বলে থাকি হাইব্রিড অরবিটাল। অর্থাৎ স্যার কিরকম হয়ে থাকে, অর্থাৎ স্যার হয়ে থাকে এরকম, দেখুন 1 2 3 4, অর্থাৎ মানে চারটে হাইব্রিড অরবিটাল, আর এদের নাম হবে sp3 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 sp3, মানে sp3 যুক্ত চারটে হাইব্রিড অরবিটাল প্রদর্শন করে। তোমাদের যদি আমি বলি, দেখো তোমাদের স্যার কি বলতে পারেন আপনি বলুন, ধরো তোমাদের কাছে এক গ্লাস, ধরো এটা হলো গ্লাস, তাহলে 1 গ্লাস লেবুর শরবত আছে, ঠিক আছে, আর ধরো 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস, 3 গ্লাস কি আছে স্যার, ধরো এটা আছে জল, জল, এটা জল, ঠিক আছে। এবার এই যে এই লেবুর 1 গ্লাস শরবতটাকে তুমি 3 গ্লাস জলের মধ্যে দিয়ে দিলে, ফলে তোমার মধ্যে দেখবে 3 গ্লাসই তো সেই একই রকমের কম্পাউন্ড ফর্মেশন করে নিল, তোমার 3 রকম একই রকমের কম্পাউন্ড ফর্মেশন করে নিল। ঠিক এই কনসেপ্টটাই তোমাদের হতে থাকে তোমাদের এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, তোমরা আলাদা এনার্জি স্টেটে থাকা অ্যাটমিক অরবিটাল গুলোকে যুক্ত করো, যুক্ত করার পর সেম এনার্জি স্টেটের একই অ্যাটমিক অরবিটাল পূরণ করে, যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা হাইব্রিডাইজেশন বলে থাকি। তো হাইব্রিডাইজেশনের কনসেপ্ট ক্লিয়ার। আমার চ্যানেলে একটা হাইব্রিডাইজেশনের শর্টস আপডেট করব আমি, সেই হাইব্রিডাইজেশনের শর্টসটা দেখলে বুঝবে, সেখানে আমি এক্সপেরিমেন্টের সঙ্গে তোমাদের ওই হাইব্রিডাইজেশনটাকে দেখিয়েছি। তো ওই শর্টসটা আমি আপলোড করবো, সেই শর্টসটাকে দেখে আসবে। চলো, এবার হাইব্রিডাইজেশনের বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়ে নেবে, যেগুলো আমি মুখে বলছিলাম ওই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, তো একবার চোখ বুলিয়ে নেবে নিজেরা, বোঝা গেল। আমি আর এখানে হাইব্রিডাইজেশনের বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়ে টাইম লস করছি না, বুঝতে পারবে তোমরা। এরপরে দেখো যেটা আমাদের জানতে হবে যে sp sp2 sp3 sp3d sp3d2 হাইব্রিডাইজেশন হয়ে থাকে। এরপরে তোমাদের একদম মজার কনসেপ্ট বলতে চলেছি আমি, যে স্যার আসলে হাইব্রিডাইজেশন গুলো দেখতে কিরকম হয়। দেখো sp-টাকে কি বলে থাকি আমরা, ও একটা s একটা p, একটা s একটা p যুক্ত হয়ে sp অরবিটাল তৈরি করেছে, আর তার দিকে হয়ে থাকে সরলরৈখিক এবং 180 ডিগ্রি। স্যার আমরা তো ভিজুয়ালাইজ করতে পারছি না, স্যার আমরা তো ফিল করতে পারছি না, এবার ফিল করতে পারবে। দেখো দেখো তাহলে এইটা হলো আমাদের sp2 হাইব্রিডাইজেশন, এইটা হলো সরি sp হাইব্রিডাইজেশন, একটা s এবং বাকিগুলো p অরবিটাল। যদি আমি তোমাদেরকে এইভাবে দেখাই, দেখো দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা s অরবিটাল, একটা s এবং বাকিগুলো p তৈরি করে sp, অর্থাৎ লিনিয়ার শেপ তৈরি করেছে। কি তৈরি করেছে স্যার, আমাদের লিনিয়ার সরলরৈখিক লিনিয়ার তৈরি করেছে। এবার আসছে আমাদের sp2, স্যার sp2 এর স্ট্রাকচারটা হলো স্যার ত্রিকোণীয় সমতলীয়। স্যার আপনি দেখাতে পারবেন, পারবেন কি দেখাতে, 100 বার পারবো। এই দেখো এই দেখো এই যে স্ট্রাকচার, দেখো কিরকম স্ট্রাকচার হয়েছে, দেখো ত্রিকোণীয়, একটা দুটো তিনটে ত্রিকোণীয়, এবং প্লেনের মধ্যে রাখলে কি দেখতে পাচ্ছ, সমতলীয়। তাহলে আমরা একে কি বললাম, এই ধরনের যে স্ট্রাকচার, ধরো এটাকে আমি প্লেনের মধ্যে রেখেছি, ধরো প্লেনের মধ্যে রেখেছি,
ঠিক আছে, প্লেনের মধ্যে রেখেছি। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? ত্রিকোণীয় স্ট্রাকচার দেখতে পাচ্ছ তিনটে সাদা দিয়ে, এবং সমতলীয় স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি বলছি একে? ত্রিকোণীয় সমতলীয়। ফিল হয়ে গেছে। চলো অল্প টাইমের মধ্যে প্রপার ফিল দিয়ে পড়ানো হবে। তারপরে দেখো কি আছে, এস এবং তিনটে পি অরবিটাল, অর্থাৎ এই ধরনের যে স্ট্রাকচার তাকে আমরা চতুস্থলকীয় স্ট্রাকচার বলছি। আর এর বন্ড অ্যাঙ্গেল হলো 109 ডিগ্রি 28 মিনিট। এর বন্ড অ্যাঙ্গেল হতে চলেছে 109 ডিগ্রি 28 মিনিট। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? চলো এরপরে আমরা যেটা বলছি সেটা হলো sp3d। স্যার কি বলছেন স্যার? কি বলছেন স্যার? sp3d অরবিটাল, অর্থাৎ স্যার sp3d অরবিটাল হলো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। স্যার বুঝতে পারছি না, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আরে আমি আছি যখন, এত চিন্তা কিসের? এই দেখো, এই দেখো স্ট্রাকচার কি হচ্ছে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ত্রিকোণীয় স্ট্রাকচার, ত্রিকোণীয়। এবার যদি আমি এইভাবে ধরি, দেখো ত্রিকোণীয়, এটা ত্রিকোণীয়, এবং এখানে দেখো একটা পিরামিড, দেখো একটা পিরামিড গঠন করেছে, এবং নিচে একটা পিরামিড গঠন করেছে, দুটো পিরামিড গঠন করেছে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলে থাকি? এই ধরনের যে পিরামিডীয় দুটো স্ট্রাকচার তৈরি করেছে এবং ত্রিকোণীয় যে বন্ধন আছে তাকে আমরা বলে থাকি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার বলে থাকি। বোঝা গেল? বোঝা গেল প্রপার ভাবে? ক্লিয়ার আছে? চলো তাহলে আমরা দেখবো sp3d2, একটা এস, তিনটে পি এবং দুখানা ডি অরবিটাল, অর্থাৎ একে বলবো অষ্টতলকীয়। অষ্টতলকীয়। স্যার স্ট্রাকচারটা দেখান প্লিজ, স্যার স্ট্রাকচারটা দেখান। এই দেখো স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দেখো স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার দেখো। বোঝা গেল? বোঝা গেল স্ট্রাকচারটা? হ্যাঁ দেখো এখানে একটা চতুস্থলকীয় স্ট্রাকচার আছে এবং দ্বিপিরামিডীয় আছে। অষ্টতলকীয় স্ট্রাকচার বলা হয় একে। এই দেখো একে অষ্টতলকীয় স্ট্রাকচার বলা হয়ে থাকে। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা বলো? অষ্টতলকীয় স্ট্রাকচার বলা হয়ে থাকে, এই ধরনের স্ট্রাকচার হয়ে থাকে, এই ধরনের স্ট্রাকচার। অর্থাৎ স্যার চতুস্থলকীয় এবং দ্বিপিরামিডীয় স্ট্রাকচার গঠন করে, একে অষ্টতলকীয় বলা হয়। বোঝা গেছে? প্রপার ভাবে ক্লিয়ার আছে? স্যার এবার কি আপনি দেখাতে পারবেন হাইব্রিডাইজেশন কি করে করে? চলো, তোমরা বইতে হয়তো এত বড় বড় ফর্মুলা পড়েছো হাইব্রিডাইজেশনের, বাট আজকে আমি এমন সহজ ফর্মুলা তোমাদের হাইব্রিডাইজেশনে বলতে চলেছি যেটা তোমরা চুটকিতে হাইব্রিডাইজেশন সলভ করতে পারবে, এরকম চুটকি মেরে। তাহলে চলো আর দেরি না করে আমরা হাইব্রিডাইজেশন কি করে ক্যালকুলেট করে সেটা জেনে নিই, এবং এরপরে যে আয়নের হাইব্রিডাইজেশন তার জন্য একটা সুন্দর শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিক গুলো আমি তোমাদেরকে দিতে চলেছি। তো লেট না করে আমরা হাইব্রিডাইজেশনের তো প্রথম ফর্মুলাটা যদি দেখে নিই, সেটা হলো দেখো প্রথমে কি আছে, ধরো SF4। ঠিক আছে, কি আছে স্যার? SF4। SF4 এর স্ট্রাকচারটা আমি যদি আঁকি কি হবে? সালফার। সালফারের বাইরে কক্ষে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তোমরা হাইব্রিডাইজেশনের যদি ফর্মুলা দেখো, আমি বলছি দেখো, হাইব্রিডাইজেশন ক্যালকুলেট, ক্যালকুলেট ক্যালকুলেট হাইব্রিডাইজেশন। কি করে স্যার ক্যালকুলেট করব? হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, মানে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার যোগ করে দেবে, হাইব্রিডাইজেশন বেরিয়ে যাবে। স্যার এতটাই যে আমরা স্যার বইতে এত বড় ফর্মুলা পড়েছিলাম? আরে পড়ো কেন, ওই জন্যই তো বলি, তো সায়েন্স আর হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। অনেক স্যারেরাই হয়তো তোমাদের এরকম বড় বড় ফর্মুলা দিয়ে পড়িয়েছে, বাট আমি তোমাদেরকে বলছি ছোট করে করবে, মনে থাকবে। অত বড় ফর্মুলা আমাদের মনেই থাকে না, আমারই মনে থাকতো না, তোমাদের কি করে মনে থাকবে? চলো তাহলে সালফারের বাইরে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে স্যার তোমার এখানে কত ফ্লুরিন আছে? 4টে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বন্ডে 4টে ফ্লুরিন ঢুকে গেল, 2 3 4। আচ্ছা স্যার দুটো পড়ে আছে। স্যার হাইব্রিডাইজেশন সমান আপনি কি বলেছিলেন? সিগমা প্লাস লোন পেয়ার। স্যার সিগমা বন্ড কটা আছে? 4টে। স্যার লোন পেয়ার কটা আছে? দুটো। সিগমা প্লাস লোন পেয়ার মানে কত হলো? 6টা। স্যার 6টা মানে কি হয়ে গেল? 6টা মানে হবে স্যার আপনার sp3d2। স্যার 6টা sp3d2 অষ্টতলকীয় স্ট্রাকচার, মানে কিরকম স্ট্রাকচার হবে? এরকম স্ট্রাকচার হবে, এরকম স্ট্রাকচার হতে চলেছে। বোঝা গেল? বোঝা গেল? 1 2 3 4 এবং দুটো দিকে দুটো লোন পেয়ার প্রেজেন্ট আছে। চলো ইজিলি ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার হ্যাঁ কি না? ক্লিয়ার? চলো এবার কি দেখবো আমরা? এরপরে আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো BRF6। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক করে আনবে, করে আনবে, চুপচাপ করে আনবে। চলো কি হলো এবার? BRF3 বোরনের বাইরে কটা আছে? 1 2 3 4 5 6 7। স্যার 7টা ইলেকট্রন প্রেজেন্ট আছে 100 বার। এবার 7টা ইলেকট্রনে 7খানা ক্লোরিন ঢুকতে থাকবে। কটা স্যার? 7খানা, সরি ফ্লুরিন ঢুকতে থাকবে। 1 2 3 4 5 6 7 ফ্লুরিন, সরি 5খানা আছে না? ঠিক আছে চলো, ঠিক আছে, অসুবিধার কি আছে, 5টাই করি আমরা। তাহলে কটা আছে তোমাদের? 1 2 3 4 5 এবং স্যার দুটো ইলেকট্রন পড়ে আছে, তাদেরকে আমরা একটা লোন পেয়ার বলতে পারি। তাহলে আমরা হাইব্রিডাইজেশন সমান জানবো স্যার সিগমা প্লাস লোন পেয়ার। সিগমা আছে স্যার 5টা,
প্লাস লোন পেয়ার আছে স্যার কটা, স্যার কটা লোন পেয়ার আছে, একটা, অর্থাৎ কটা হলো, ছটা। বোঝা গেছে, বোঝা গেছে, ছটা। সেম এটাই হবে sp3d3। তাহলে এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো স্যার এক্সি। জেননের বাইরে কটা ইলেকট্রন আছে, স্যার 8টা, মানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তাহলে হাইব্রিডাইজেশন হবে সিগমা প্লাস লোন পেয়ার। সিগমা স্যার আছে 4টে প্লাস লোন পেয়ার আছে 2টো, স্যার 4টে প্লাস 2টো 6টা। আরে 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 আবার সেই একই হয়ে গেছে। চলো বাদ দাও বাদ দাও বাদ দাও, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। চলো এটাকে তাহলে করে দেখি, যেটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কের কোশ্চেনটা যদি আমরা করে দেখি স্যার কি হবে, ক্লোরিন বাইরে থেকে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে এবং 3টে ফ্লুরিন আছে, 1 2 3টে ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। লোন পেয়ার আছে 2টো, হ্যাঁ স্যার এইটা আলাদা এসছে, সিগমা প্লাস লোন পেয়ার 3টে, সিগমা প্লাস 2টো লোন পেয়ার 5টা, 5 মানে sp3d, 5 মানে হবে sp3d। চলো আর এই আয়নের গুলো আমি তোমাদের একটা শর্ট ট্রিক দেবো, তারপরে আয়নের হাইব্রিডাইজেশন করব। আমি তোমাদের 4টে করে দেবো, আর এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই দুটো তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। চলো তাহলে এরপরে আমরা যদি দেখি আয়ন থাকলে কি করব স্যার। দেখুন স্যার, আয়ন থাকলে আমরা দুটো রাস্তায় গমন করব, দুটো রাস্তায় যাব। স্যার একটা তো কম্পাউন্ড হতে পারে যার সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, স্যার আর একটা কম্পাউন্ড হতে পারে যার সঙ্গে অক্সিজেন যুক্ত নেই। যদি স্যার অক্সিজেন যুক্ত থাকে, তখন যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে অক্সিজেনের ওপরে সেই চার্জটা বসে যাবে। যদি স্যার অক্সিজেন থাকে এবং ধনাত্মক চার্জ থাকে, তাহলে স্যার কেন্দ্রীয় পরমাণুর ওপরে সেই ধনাত্মক চার্জটা বসে যাবে। আর যদি ধনাত্মক চার্জ বসে, তার মানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে ওখানে। যদি ঋণাত্মক চার্জ বসে, সেই ঋণাত্মক চার্জটাকে তোমরা একটা ইলেকট্রন হিসাবে ধরে নেবে। যদি ঋণাত্মক চার্জ বসে, সেই নেগেটিভ চার্জটাকে একটা ইলেকট্রন হিসাবে ধরে নেবে। আর স্যার যদি অক্সিজেন না থাকে, যদি স্যার অক্সিজেন না থাকে, আরে চিন্তাই নেই, অক্সিজেন না থাকলে, অক্সিজেন যদি না থাকে তাহলে তোমরা পুরো যে কম্পাউন্ডটা আছে সেই পুরো কম্পাউন্ডার কেন্দ্রীয় পরমাণুর মাথায় প্লাস হোক মাইনাস হোক যা চার্জ থাকবে সেটা নিয়ে গিয়ে বসিয়ে দেবে। বোঝা গেল? চলো এরপরে যদি আমরা বলি অক্সিজেন যুক্ত, মানে আমাদের দেখতে হবে আচ্ছা অক্সিজেন যদি থাকে তাহলে আমরা কি দেখতে পাবো, মাইনাস থাকলে অক্সিজেনের মাথায় হবে। তাহলে প্রথমে যদি এটাকে করে থাকি তাহলে নাইট্রোজেন, মানে 1 2 3 4 5টা আছে, দুটো অক্সিজেন আছে, মানে একটা দুটো দুটো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার অক্সিজেন আছে, মানে স্যার আমরা কি করতে পারি জানেন তো, এখান থেকে একটা ইলেকট্রন নেবো। দাঁড়াও 1 সেকেন্ড, কি একটা এসে গেল। তাহলে স্যার একটা ইলেকট্রন নেবো এবং ওই যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটাকে কোথায় বসিয়ে দেবো স্যার, এখানে নেগেটিভে বসিয়ে দেবো। কোথায় বসিয়ে দেবো স্যার, নেগেটিভে বসিয়ে দেবো। তাহলে আচ্ছা স্যার এর যে হাইব্রিডাইজেশনটা কি এরকম হতে থাকবে, একটা দুটো। তাহলে স্যার নাইট্রোজেন কি হবে, হাইব্রিডাইজেশন হবে সিগমা প্লাস লোন পেয়ার। আচ্ছা স্যার এই অক্সিজেনের মাথায় কটা, এর মাথায় থেকে করবো স্যার আমরা, তাহলে এর বন্ড পেয়ার কটা আছে স্যার, 3টে, প্লাস স্যার এর লোন পেয়ার কটা আছে, একটা, মানে স্যার 3টে আর একটা স্যার, স্যার 3টে আর একটা কি 4টে হবে, হ্যাঁ 4টে হবে। তাহলে এটা কি হবে, sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাবো আমরা। কি দেখতে পাবো স্যার, আমরা sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাবো। বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। চলো চলো, এই সরি সরি সরি, 4টে কেন হবে, দুটো আছে, আরে আমিও ভুল করছি, তোমরা যেন এই ভুলটা করো না। তাহলে 3টে হবে, কারণ এখানে একটা সিগমা একটা পাই, দুটো কিন্তু সিগমা নয়, একটা সিগমা একটা পাই, তবে দুটো প্লাস একটা 3টে, মানে কই হবে, sp2 হাইব্রিডাইজেশন হবে। এই ভুলটা যেন তোমরা করো না, আমার হয়ে গেছিল, ঠিক আছে আমি কারেকশন করে নিলাম, আর তোমরা ওয়ে মানে পাকিয়ে দিলে আর কারেকশন করতে পারবে না, তো সবসময় দেখে করবে, ঠিক আছে। এরপরে স্যার আমরা যদি NO2 প্লাসটাকে দেখি স্যার কি হবে, NO2 প্লাসটাকে দেখলে হবে স্যার নাইট্রোজেন। আচ্ছা স্যার 1 2 3 4 5টা আছে, স্যার যদি পজিটিভ থাকে আমরা এই একটা ইলেকট্রনকে তুলে দেবো, তার ঘাটতি করবো ইলেকট্রনটার করে পজিটিভ বসাবো। দুটো অক্সিজেন আছে, একটা দুটো 3টে 4টে, অর্থাৎ স্যার হাইব্রিডাইজেশন হবে সিগমা প্লাস লোন পেয়ার, দুটো সিগমা প্লাস 0 লোন পেয়ার, মানে স্যার sp হাইব্রিডাইজেশন হতে চলেছে। চলো এরপরে যদি আমরা এটাকে দেখি, দেখো না অক্সিজেন নেই মানে প্লাস হোক মাইনাস হোক সবই সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাথায় দিয়ে দেবো। তাহলে এখানে নাইট্রোজেন সেন্ট্রাল মেটাল অ্যাটম, 1 2 3 4 5টা ইলেকট্রন প্রেজেন্ট আছে। 5টা ইলেকট্রন যখন প্রেজেন্ট আছে, হাইড্রোজেন কটা আছে, এখানে একটা পজিটিভ চার্জ দিয়ে দেবো। হাইড্রোজেন আছে 1 2 3 4, অর্থাৎ হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু সিগমা প্লাস লোন পেয়ার। সিগমা আছে 4টে প্লাস লোন পেয়ার 0, মানে 4, 4 মানে হবে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে কমেন্ট বক্সে জানাও। আপনারা যাকে যারা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি জানবো তারাই একমাত্র পুরো ভিডিওটা ওয়াচ করেছে, নাহলে করেনি। আর যদি পুরো ভিডিওটা ওয়াচ না করো, আমার তো তোমাদের জন্য ভিডিও বানানোই বেস্ট। দেখা যাক তাহলে কি সিদ্ধান্ত নেওয়া যায়। চলো
তাহলে এরপরে আমরা যেটা পড়বো হাইব্রিডাইজেশনের পর আমরা কি দেখতে পেলাম, আচ্ছা যদি স্যার লোন পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে তো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ স্যার রিপালসান পড়ে যাবে, আর লোন পেয়ার রিপালসান সব থেকে বেশি হয়ে থাকে, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান, তারপরে স্যার বন্ড পেয়ার রিপালসান। তাহলে স্যার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আর সেই তত্ত্ব অনুযায়ী এসেছিল আমাদের ভিএসিপিআর থিওরি, অর্থাৎ স্যার ভেসপার থিওরি বলতেই পারো। চলো, ভিএসিপিআর থিওরির মূল নীতি কি ছিল, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বন্ড পেয়ার লোন পেয়ার পরস্পরকে বিকর্ষণ করতে থাকে, ইলেকট্রন পেয়ারগুলি এমন ভাবে সাজায় যারা পরস্পরকে বিকর্ষণটা সব থেকে কম হতে পারে, আর লোন পেয়ারের যে বিকর্ষণ বেশি হয় বন্ড পেয়ারের থেকে, অর্থাৎ বিকর্ষণটা লোন পেয়ার বিকর্ষণ বেশি হয় লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে দেন বন্ড পেয়ারের থেকে। তাহলে এইটা হলো বিকর্ষণের ক্রমটা, বোঝা গেল। এরপরে গুরুত্বপূর্ণ ফলাফল কি, যে লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে। তারপর কি বলছে, মাল্টিপল বন্ডকে ভিএসিপিআর থিওরিতে সাধারণত একটি ইলেকট্রন ডোমেন হিসাবে গণনা করা হয়ে থাকে। তারপর ইলেকট্রন পেয়ারে অ্যারেঞ্জমেন্ট থেকে মলিকিউলের শেপ নির্ণয় করা যায়, বোঝা গেল। তাহলে বোঝা গেল প্রপার ভাবে। তাহলে এইগুলো আমাদের হতে চলেছে তোমার ফলাফল। সরি, এরপরে আমাদের যে ভিএসিপিআর থিওরির একটা ফ্লো চার্টের মাধ্যমে পুরো কোনটায় কি হাইব্রিডাইজেশন হয় আমরা সেটা দেখতে চলেছি। তাহলে এর ক্ষেত্রে দেখো প্রথমেরটা কি হলো, এসপির ক্ষেত্রে যদি জিরো লোন পেয়ার থাকে তাহলে কিরকম স্ট্রাকচার রাখবো আমরা, লিনিয়ার, আর কিছু হতে পারে না। তারপর তিনটে মানে কি হলো স্যার, sp2 এর ক্ষেত্রে স্যার কিরকম স্ট্রাকচার হতে পারে, দেখুন স্যার কেমন একটা ত্রিকোণা মতো স্ট্রাকচার দিয়েছে স্যার, এটাকে বলছে ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা স্যার, এরপরে আবার লোন পেয়ার দিয়েছে স্যার, স্ট্রাকচারগুলো দেখতে কিরকম হবে ভিজুয়ালাইজ করাতে পারবেন, চলো দেখা যাক। তাহলে দেখো আমরা যে স্ট্রাকচারটা প্রথমে দেখে নেবো সেটা হতে চলেছে আমাদের ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। কি স্যার দেখাচ্ছেন আপনি, ট্রাইগোনাল প্ল্যানার। দেখো দেখো এখানে দেখো, এইখানে কি আছে, ট্রাইগোনাল প্ল্যানার। দেখো নর্মাল অবস্থায় দেখো, ঠিক করে দেখো কি হচ্ছে নর্মাল অবস্থায়, ট্রাইগোনাল প্ল্যানার। স্যার এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে, সেটা কি স্যার দেখাতে পারবেন, সেটা কি স্যার ভিজুয়ালাইজ করাতে পারবেন, 100 বার পারবো, কেন পারবো না। দেখো তাহলে একটা বন্ড উড়ে গেল, এখান থেকে উড়ে গিয়ে এখানে কি যুক্ত হলো, এখানে একটা লোন পেয়ার চলে এলো। স্যার কি চলে এলো, আচ্ছা স্যার লোন পেয়ার এসে গেছে, এই তো স্যার দেখতে পাচ্ছি এখানে স্যার একটা লোন পেয়ার এসে গেছে। আচ্ছা স্যার ঠিক তো, তাহলে এই যে লোন পেয়ার, তাহলে এর যে শেপটা চেঞ্জ হয়ে গেল, তখন আর ট্রাইগোনাল প্ল্যানার নেই, তখন দেখো ভি এর মতো দেখতে হয়ে গেছে। কিসের মতো দেখতে হয়ে গেছে, ভি এর মতো। এই জন্য এই শেপটাকে আমরা কি বলে থাকি, ভি শেপ বলে থাকি, বোঝা গেল। ভি এর মতো চেঞ্জ হয়ে গেছে, যদি দেখো তোমরা দেখতে পাবে, দেখো এটা হলো তোমাদের sp3 স্ট্রাকচার। স্যার ইচ্ছা এটা sp3 স্ট্রাকচার, হ্যাঁ এইটাই হলো তোমাদের মিথেনের স্ট্রাকচার, এইটাই তোমাদের কিসের স্ট্রাকচার হতে চলেছে, মিথেনের স্ট্রাকচার। বোঝা গেছে হ্যাঁ কি না। চলো তাহলে স্যার আপনি যদি প্রপার ভাবে জানেন, আচ্ছা এইটাকে যে চারটে তোমার সিগমা বন্ড প্রেজেন্ট আছে স্যার, কোনো লোন পেয়ার নেই, তাকে কি আমরা বলছি, স্যার আচ্ছা এটা হলো আমাদের কি স্যার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এরপরে স্যার দেখুন একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে, কিরকম দেখতে হবে বলতে পারবেন, দেখো যদি একটা লোন পেয়ার প্রেজেন্ট থাকে এই রকম দেখতে হবে স্ট্রাকচারটাকে, এরকম দেখতে হবে স্যার, এই রকম দেখো এরকম দেখতে হবে, এইরকম স্ট্রাকচারটাকে দেখতে হয়ে যাবে, এইরকম দেখতে হয়ে যাবে, দেখো স্ট্রাকচারটাকে, বোঝা গেল। এরপরে স্যার দেখুন স্যার দুটো লোন পেয়ার প্রেজেন্ট আছে, আমরা কি স্যার দুটো লোন পেয়ার দিয়ে দেখতে পাবো, 100 বার পাবো, কেন পাবো না। দেখো যদি দুটো লোন পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে এই রকম দেখতে হয়ে যাবে স্ট্রাকচারটাকে, দুটো লোন পেয়ার প্রেজেন্ট থাকলে স্ট্রাকচারটাকে এইভাবে দেখতে হয়ে যাবে, অর্থাৎ সেই স্ট্রাকচারটা আবার তো স্যার বেন্ড শেপ হয়ে গেছে, আগেরটার মতো, একদম ঠিক। তাহলে এই স্ট্রাকচারটা আবার কিরকম হয়ে যাবে, দেখো বেন্ড শেপ হয়ে গেছে, দুটো লোন পেয়ারের জন্য বেন্ড শেপ হয়ে গেছে, বোঝা গেল। এরপর যদি 5টা থাকে স্যার, 5টা থাকলে তোমাদের বলবো আমরা sp3d বলবো, যদি 5টা থাকে তাকে আমরা sp3d বলে থাকি। এবার sp3d যদি স্ট্রাকচারটা হয়ে থাকে, স্যার আপনি কি sp3d স্ট্রাকচার দেখাতে পারবেন, 100 বার দেখাতে পারবো, কেন পারবো না। দেখো এই ধরনের যে স্ট্রাকচার হলো sp3, এখানে কি আছে, ট্রাইগোনাল প্ল্যানার এবং বাইপিরামিডাল, অর্থাৎ পেন্টাগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হতে চলেছে। দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল। স্যার এবার যদি লোন পেয়ার আসে স্যার 100 বার কেন দেখাতে পারবো না যদি লোন পেয়ার আসে। দেখো তাহলে এইখানে তোমাদের জেনে নিতে হবে যে এইখানে যে পোরশন হয়, এই যে লম্বা লম্বা এই যে পিরামিড দুটো বাদ দিয়ে যে ত্রিকোণীয় স্ট্রাকচার থাকে, এই যে তোমার কিরকম স্ট্রাকচার হয়, এই দেখো এরকম স্ট্রাকচার হতে থাকে, এরকম স্ট্রাকচার হয়, তো এরকম স্ট্রাকচার হয়, দাঁড়াও এটা ধরো সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাহলে এরকম স্ট্রাকচার হয়। এই স্ট্রাকচারটার যদি তোমরা দেখো এইগুলো হলো ইকুইটোরিয়াল
ইকুইটোরিয়াল পজিশন, একে অ্যাক্সিয়াল বলা হয়। তাহলে লোন পেয়ার সব সময় ইকুইটোরিয়াল পজিশন এন্টার করবে, লোন পেয়ার এন্টার করে, মানে ইকুইটোরিয়াল পজিশনে সবসময় লোন পেয়ার এন্টার করবে। অর্থাৎ একটা হলে আমাদের কিরকম হয়ে গেল, দেখো সিসর মতো দেখতে হয়ে গেল। কিসের মতো দেখতে গেল? সিস। তোমরা বাচ্চা বেলায় যেতে তো, এখানে বসতে এখানে বসতে এখানে বসতে এখানে বসতে এখানে বসতে এখানে বসতে সিস। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি স্যার এটা সিস হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে আমরা কি বলবো? এটা সিস শেপ। অর্থাৎ স্যার এবার যদি আমরা আরেকটাকে বার করে স্যার আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই, তাহলেও কি চেঞ্জ হবে স্ট্রাকচারটা? 100 বার হবে। দেখো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কিসের মতো হয়ে গেছে? টি এর মতো হয়ে গেছে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমাদের কি বলা হয়? টি শেপ বলা হয়। হ্যাঁ দেখো, টি শেপ স্ট্রাকচার। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, এতদিনে স্যার প্রপার ভাবে ক্লিয়ার হলো যে স্ট্রাকচারগুলো স্যার দেখতে কিরকম হয়। আমি তোমাদের বলেছিলাম না, কোন টিচার ইউটিউবে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে পড়ায়নি। তো আমি প্রথম পড়ালাম, এবার হয়তো অনেকে কপি করতে পারে, চলো করুক, সেটা তাদের ব্যাপার। বাট সায়েন্স স্যার প্রথম ইউনিকনেসটা নিয়ে এসেছিল, তোমরাও জানো। চলো এরপরে স্যার আমরা কি দেখতে পাবো? এরপরে স্যার আমরা যদি আর একটা লোন পেয়ার ঢোকাই স্যার, আর একটা লোন পেয়ার যদি ইকুইটোরিয়াল পজিশনে ঢোকায়, তাহলে এরকম হয়ে গেল 3টে লোন পেয়ার। এবং স্ট্রাকচারটা দেখো কি হয়ে গেল? স্ট্রাকচারটা লিনিয়ার হয়ে গেল। আর এটা টারবাইন নয়, লিনিয়ার হয়ে গেল, এখান থেকে হাওয়া আসবে না, অর্থাৎ স্ট্রাকচারটা লিনিয়ার পরিণত হলো। আচ্ছা স্যার এখান পর্যন্ত তো বুঝেছি, এখান পর্যন্ত বুঝেছি স্যার। এর পরের যে স্ট্রাকচারটা অক্টাহেড্রাল, অর্থাৎ স্যার sp3d2 স্ট্রাকচারটা কি দেখাতে পারবেন? sp3d2 স্ট্রাকচারটা দেখাতে পারবেন স্যার? 100 বার পারবো। কেন পারবো না sp3d2 স্ট্রাকচার দেখাতে? চলো তাহলে sp3d2 স্ট্রাকচার দেখে নিই আমরা। sp3d2 স্ট্রাকচার দেখতে গেলে আমাদের এই স্ট্রাকচারটাকে দেখতে হবে স্যার। আচ্ছা এইবার বুঝতে পারলাম স্যার এতদিনে sp3d2 স্ট্রাকচার কি হয় স্যার। তাহলে এতদিনে বুঝতে পারলাম স্যার sp3d2 স্ট্রাকচার কি হয়। দেখো কি হলো, এখানে চারখানা, এইটা প্লেনে থাকে, এইটা এরকম প্লেনে থাকে, এবং একটা উপরে থাকে একটা নিচে থাকে, এটা প্লেনে থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে। এইটা হলো তোমাদের sp3d2 স্ট্রাকচার। আর যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা হয় এই রকম, দেখো এক্স 1 2, না 1 সেকেন্ড, এখন এরকম নয়, 1 2 3 4 5 6। আর এই যে পোরশন, এই পোরশনটাকে আমাদের বলা হয় ইকুইটোরিয়াল, আর একে বলা হয় অ্যাক্সিয়াল। আর সব সময় জানবে অ্যাক্সিয়াল পজিশন থেকে ইলেকট্রন বেরোয়। কি থেকে? অ্যাক্সিয়াল ইলেকট্রন বেরোয়, অ্যাক্সিয়াল পজিশন থেকে সবসময় ইলেকট্রনটা বেরিয়ে যায়। অর্থাৎ স্যার এই যে দুটো পোরশন আছে না, এই দুটো পোরশন, এই ওপরটা নিচেটা, এই পোরশন থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে প্রথম যদি একটা ইলেকট্রন বেরোয়, তাহলে এটা ঢুকছে। তাহলে একটা ইলেকট্রন স্যার যখন থাকবে, স্যার যখন একটা ইলেকট্রন প্রবেশ করবে, এই ধরনের যে ইলেকট্রনটাকে স্কয়ার পিরামিডাল বলবো। দেখো ফার্স্টে স্কয়ার, দেন পিরামিড, স্কয়ার দেন পিরামিড, স্কয়ার পিরামিডাল। স্যার যদি দুটো ইলেকট্রন থাকে স্যার, দুটো ইলেকট্রন যদি থাকে স্যার, যদি স্যার দুটো ইলেকট্রন বাই চান্স, ধরুন স্যার বাই চান্স দুটো ইলেকট্রন চলে এলো, তাহলে আবার একটা অ্যাক্সিয়াল পজিশন থেকে দুটো ইলেকট্রন বেরোবে, স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার তৈরি করবে, স্কয়ার প্ল্যানার তৈরি করবে। এবং স্যার যদি তিনটে চলে আসে স্যার, তিনটে যদি এখান থেকে চলে আসে, এখান থেকে বার করবে না, তোমাদের পড়ে না, তাও বলে দিচ্ছি, তিনটে ইলেকট্রন চলে আসে স্যার, টি শেপ হয়ে যাচ্ছে স্যার, টি শেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তিনটে এলে টি শেপ হয়ে যাবে। আর যদি চারখানা ইলেকট্রন বাই চান্স চলে আসে, যদি চারটে চলে আসে, তাহলে লিনিয়ার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? লিনিয়ার হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? প্রপার ভাবে ক্লিয়ার আছে? চলো তাহলে এগুলো জিওমেট্রি, তাহলে এইভাবে হাইব্রিডাইজেশনের মতো করে করবে, এবং কটা লোন পেয়ার আছে সেই লোন পেয়ার উপস্থিতি অনুযায়ী তোমরা করতে পারবে। যদি আমি তোমাদেরকে বলে দিই, ধরো SF, তোমার SF4টাকে করছি, কি হলো? SF4। তাহলে SF4 এ কি হয়েছে? সালফার 1 2 3 4, আর কটা আছে? দুটো ইলেকট্রন পড়ে আছে লোন পেয়ার হিসাবে, 2 3 4। তাহলে স্যার এর যদি হাইব্রিডাইজেশন ধরি আমরা, এর হাইব্রিডাইজেশন স্যার কি হতে চলেছে? হাইব্রিডাইজেশন হবে সিগমা প্লাস লোন পেয়ার। অর্থাৎ মানে স্যার হতে চলেছে আমাদের 4 + 1 সমান স্যার 5টা। ঠিক আছে স্যার, কটা হতে চলেছে স্যার? 5টা। স্যার 5টা মানে হলো sp3d স্যার, 5টা মানে কি হলো স্যার? sp3d। এখানে কি আমি একটু কোনো গন্ডগোল করেছিলাম? আচ্ছা সরি সরি সরি, এটা কি হবে তাহলে? sp3d হবে। ঠিক আছে, বোঝা গেছো? বোঝা গেছো? আর এইগুলো হবে sp3d2 হবে। চলো তাহলে কি হবে আমাদের? তাহলে এই যে এটা হতে চলেছে আমাদের sp3d অরবিটাল হতে চলেছে, সরি হাইব্রিডাইজেশন হতে চলেছে। স্যার এটা 5 বেরিয়েছে। স্যার আমি বলছি স্যার একবার ধরুন এই 5এতে স্যার যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে স্যার আমরা দেখেছিলাম স্যার এই যে স্ট্রাকচারটা হলো s 1 2 3 4, এখানে স্যার একটা লোন পেয়ার, অর্থাৎ স্যার এই স্ট্রাকচারটা হয়েছিল সিস।
তাহলে বোঝা গেছে তোমরা কেমন ভাবে করবে, নর্মাল হাইব্রিডাইজেশন করবে, তারপরে দেখবে যে ওই হাইব্রিড স্ট্রাকচারটার মধ্যে কখানা লোন পেয়ার প্রেজেন্ট আছে, ছটা লোন পেয়ার প্রেজেন্ট থাকবে, সেই অনুযায়ী তোমরা নামকরণ করবে। বোঝা গেল? বাকিগুলো বাড়ির কাজ করতে পারবে আশা করি, বুঝে পেরে গেছো, চলো করে আনবে। আশা করি ফিলটা ভালো লেগেছে, চলো তাহলে একটা লাইক করে দাও ফটাফট। এরপরে আমরা যেটা আসবো স্যার সেটা হতে চলেছে আমাদের বন্ড প্যারামিটার। আমরা স্যার অলরেডি পড়ে নিয়েছি বন্ড অ্যাঙ্গেল, বন্ড স্ট্রেংথ, বন্ড লেন্থ, তারপর বন্ড এনার্জি, এইগুলো স্যার বন্ড প্যারামিটারস বলে থাকি। স্যার তারপরে স্যার বন্ড প্যারামিটারের মধ্যে যদি সম্পর্ক দেখতে চাই স্যার, স্যার বন্ড প্যারামিটারের সম্পর্ক দেখতে চাইলে কি বলবো, দেখো বন্ড প্যারামিটারে যদি আমরা সম্পর্ক দেখতে চাই তাহলে আমরা বলবো যে বন্ড অর্ডার, বন্ড অর্ডার কি বলেছে ও বন্ড লেন্থ, বন্ড অর্ডার বাড়বে বন্ড লেন্থ কমবে। তোমরা এমনি ভিজুয়ালাইজ করতে পারবে যে বন্ড অর্ডার যদি বাড়ে বন্ড লেন্থ কমবে। তাহলে সিঙ্গেল বন্ডের মধ্যে বন্ড অর্ডার, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে সব থেকে বেশি বন্ড লেন্থ হয়, তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। যদি স্যার বন্ড অর্ডার কার ক্ষেত্রে বেশি হবে, বন্ড অর্ডার বেশি হবে তোমার ট্রিপল বন্ডের ক্ষেত্রে, তারপর সিঙ্গেল ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। অর্থাৎ স্যার ট্রিপল বন্ড যত হবে সাইজ ছোট হতে থাকবে, অর্থাৎ বন্ড লেন্থ কমতে থাকবে, অর্থাৎ বন্ড অর্ডার এন্ড বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। এইটা বোঝা গেল? বোঝা গেল? আর বন্ড অর্ডার বন্ড এনার্জি কি দেখবে, যত বন্ড অর্ডার বাড়বে তোমার কি হবে, তত ভাঙতে এনার্জি বেশি লাগবে। কারণ কি বন্ড অর্ডার বাড়ছে মানে শক্ত হচ্ছে। ধরো তোমার কাছে একটা চক আছে ছোট, পট করে ভেঙে দিলে, এবার ধরো এক বড় এক গুচ্ছ প্যাকাটি আছে, সেটাকে ভাঙতে টাইম লাগবে তো। কেন? কারণ তার মধ্যে বেশি পরিমাণ সংখ্যক রয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে বন্ড অর্ডার বাড়লে বন্ড এনার্জি বাড়বে। কেন? কারণ বন্ড স্ট্রেংথ বেড়ে গেছে। আর এখানে বন্ড লেন্থের সঙ্গে বন্ড এনার্জি কি, যত বন্ড লেন্থ বাড়বে তত ভাঙতে আমাদের ইজি হবে। ধরো একটা ছোট চক আছে আর একটা বড় চক আছে, একটা বড় চকটাকে পট করে ভেঙে দেবে, কিন্তু ছোট চকটাকে কি ভাঙতে পারবে? পারবে না। অর্থাৎ বন্ড লেন্থ বাড়লে আমাদের কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে বন্ডটা, অর্থাৎ বন্ডটাকে ভাঙতে অল্প এনার্জি দিতে হচ্ছে, অর্থাৎ বন্ড এনার্জি কি হচ্ছে, বন্ড এনার্জি কম লাগছে। বোঝা গেল? চলো বন্ড স্ট্রেংথের গুরুত্বপূর্ণ ক্রমটা তো দেখে নেবে। এরকম হতে পারে, দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কিরকম হয়, যে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ ধরো কার্বন এরকম, কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড এরকম হয়। তারপরের গুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, কি হতে থাকে, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম। তারপর তোমার কি আছে বোরনের পর, তোমার হতে থাকে তোমার নাইট্রোজেন, বোরন নয় সরি, এটাকে বাদ দাও, হ্যাঁ এটাকে রেখেই দাও, ছাড়ো বাদ দাও, দিতে হবে কেন। তারপর নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। তারপরে কি হতে থাকে, পিপি ধরো। তারপরে হতে থাকে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুনিয়াম পোলোনিয়াম। তারপর হলো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসটেটাইন। তাহলে স্যার এদের অর্ডারটা কিরকম হবে, দেখো কার্বনের ক্ষেত্রে অর্ডারটা হয় বিকজ অফ ক্যাটিনেশন প্রপার্টি, ক্যাটিনেশন প্রপার্টি। বাট এদের ক্ষেত্রে কিন্তু ওই অর্ডারটা হয় না। স্যার এদের ক্ষেত্রে ওই অর্ডারটা হয় না কেন? এদের ক্ষেত্রে ওই অর্ডারটা হয় না তার একটাই প্রধান কারণ, কি, যে এদের ক্যাটিনেশন প্রপার্টি নেই। অর্থাৎ এদের ক্ষেত্রে সেকেন্ড পিরিয়ডে যে এলিমেন্ট গুলো আছে এরা সবসময় বেশি হয়ে যায়। অর্থাৎ এদের অর্ডারটার ক্ষেত্রে সবসময় থার্ড পিরিয়ড এলিমেন্ট গুলো আগে থাকবে, বাকিগুলো পরের গুলো থাকবে। বোঝা গেছে হ্যাঁ কিনা? আর এইখানে যে ফ্লুরিনের অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। আর ফ্লুরিনের ক্ষেত্রে এদের কি হলো, এদের হয়ে গেল চার্জ ডেনসিটি, অর্থাৎ এদের সাইজটা বড়, অর্থাৎ চার্জ ডেনসিটি কম, রিপালশন কম, সেই জন্য অর্ডারটা এইরকম শো করে। বোঝা গেছে হ্যাঁ কিনা? চলো জল খেয়ে নি একটুখানি। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার আছে? চলো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হতে চলেছে আমাদের ডাইপোল মোমেন্ট। স্যার ডাইপোল নামটার মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছি স্যার ডাই মানে দুটো, পোল মানে পোল, ডাইপোল মানে হলো দুটো পোল, অর্থাৎ দুটো মেরু ফর্মেশন করেছে, একটা পজিটিভ মেরু একটা নেগেটিভ মেরু। বোঝা গেছে? চলো এবার দেখো যে কোন পোলার মলিকিউলের পোলারিটি এর পরিমাপকে ডাইপোল মোমেন্ট বলা হয়। দেখো পোলারিটির পরিমাপকে ডাইপোল মোমেন্ট বলা হয়। অর্থাৎ ধরো একটা মলিকিউল ছিল এরকম প্লাস মাইনাস ছিল, আর এটা পোলারিটি চেঞ্জ হয়ে কিরকম হয়ে গেছে, এরকম যে একটা মাইনাস একটা প্লাস, এইভাবে ডাইপোলে ভেঙে গেছে। কিসে ভেঙে গেছে স্যার? ডাইপোলে ভেঙে গেছে। বুঝতে পেরেছি স্যার, এবার বুঝতে পারলাম। এরপরে তুমি কি দেখবে, এর একক, এর একক হলো ডি বাই এককে প্রকাশ করা হয়। মানে ডাইপোল মিউ সমান হলো কিউ ইন্টু আর, অর্থাৎ চার্জ, কিউ সমান কি হলো চার্জ, আর আর সমান কি হলো ডিস্টেন্স।
আর সমান ডিস্টেন্স আর কিউ সমান চার্জ, বোঝা গেল। আর গুরুত্বপূর্ণ কি বলেছে, মিউ যদি জিরো হয় সেটা হবে নন পোলার, আর মিউ যদি নন জিরো হয় সেটা হবে পোলার। উল্টো, যদি জিরো হয় তাহলে হলো নন পোলার, যদি জিরো না হয় তাহলে হলো পোলার, বোঝা গেছে। মানে কি হতে থাকে, উল্টো হয়ে যায় জিনিসটা। এরপরেরটা চলো, এরপরে আমরা যে দেখবো, ধরো CO2 এর ক্ষেত্রে স্ট্রাকচার কিরকম হবে, ধরো কার্বন, এরম অক্সিজেন, এরম অক্সিজেন, লুজ স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, তাহলে এরকম স্ট্রাকচার হবে। তাহলে এরকম স্ট্রাকচার হলে দেখো, এইখান থেকে একদিকে যাবে, এদিক থেকে এর দিকে যাবে, অর্থাৎ এর ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ, আর এটা পার্সিয়াল পজিটিভ, ঠিক আছে। তাহলে পজিটিভ টু নেগেটিভের দিকে যখন মুভ করছে তখন আমরা কি দেখতে পাবো, আচ্ছা এই জিনিসটা দেখে নাও, আচ্ছা ডাইপোলকে প্রকাশ করা হয় এইভাবে, আর এই যে পিছন দিকটা এটা হলো পজিটিভ, আর এটা কি সাইন করে, নেগেটিভকে ডিনোট করে, এইভাবে আঁকা হয়। একদিকটা পজিটিভকে ডিনোট করছে, একদিকটা নেগেটিভকে ডিনোট করছে, বোঝা গেল। চলো, অর্থাৎ আমরা কি দেখবো, এটা হলো ডাইপোল মোমেন্ট জিরো, অর্থাৎ নন পোলার, এর কোনো পোল নেই, বিকজ অফ এরা কি হয়ে গেছে, এরা ডিলিট হয়ে গেছে, বিকজ অফ এরা কেটে গেছে, অর্থাৎ এর কোনো পোলই প্রেজেন্ট নেই, অর্থাৎ একে আমরা কোনোদিন ডাইপোল বলবোই না। চলো, এরপরে H2O টা কি দেখতে হবে, এখানে ধরো অক্সিজেন, এখানে একটা কি আছে হাইড্রোজেন, এবং এখানে একটা হাইড্রোজেন, এখানে লোন পেয়ার গুলো পড়ে আছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। অর্থাৎ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, দেখো এর ক্ষেত্রে এরকম, এর ক্ষেত্রে এরকম, আর তোমরা অলরেডি হয়তো ডাইপোল পড়ে নিয়েছো, অর্থাৎ এর ক্ষেত্রে এইরকম নিচের দিকে চলে আসবে, বন্ড অ্যাঙ্গেলটা কি করবে, নিচের দিকে চলে আসবে, অর্থাৎ নিচের দিকে যদি আসতে থাকে তাহলে এই যে পোলটা একে বলবো পোলার, বিকজ এটা কোনো রকম ভাবে ক্যান্সেল হবে না, আর যেহেতু ক্যান্সেল হবে না আমরা একে বলতে পারি এটা হলো একটা পোলার মলিকিউল, বোঝা গেছে। তাহলে এটা হলো একটা পোলার মলিকিউল। চলো, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পোলারিটি শর্টকাট। যদি দেখো হাইব্রিডাইজেশন করার পর একটা লোন পেয়ার পড়ে আছে তাহলে অলওয়েজ পোলার, অলওয়েজ পোলার। যদি দেখো টার্মিনাল অ্যাটম গুলো একই আছে তাহলে জিরো লোন পেয়ারের জন্য নন পোলার হয়ে থাকে সাধারণত, দুটো লোন পেয়ারের জন্য sp3d2 এর ক্ষেত্রে এবং sp3d3 এর ক্ষেত্রে এটা নন পোলার হয়ে থাকে, এবং অন্যগুলোর ক্ষেত্রে পোলার হয়ে থাকে। এটা তোমাদের এসএমএ স্টার হাইব্রিডাইজেশন করার পর লোন পেয়ারের সংখ্যা গুনবে এবং ফটাফট করে ডাইপোল মোমেন্ট লিখে দেবে, অত কোনো ক্যালকুলেট করার দরকার নেই, বস ক্যালকুলেট করার দরকার নেই। সায়েন্সার আছে তো শত শর্টকাট নিয়ে চিন্তা করে, শর্টকাট ট্রিক দেবো, সবকিছু কোয়েশ্চেনে ধুলে উড়ে যাবে একদম। তারপর তিনটে যদি লোন পেয়ার থাকে তাহলে sp3d এর ক্ষেত্রে নন পোলার হবে, অন্যগুলোর ক্ষেত্রে পোলার হবে। খালি একটু মেমোরাইজ করে নেবে যে কোনগুলো হতে চাইলেও, তাহলে প্রপার ভাবে তোমরা করতে পারবে। তাহলে এরপরে আমরা যদি আরেকটা ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে দেখে নিই কি বেনজিনের স্ট্রাকচার, যদি স্যার বেনজিনের স্ট্রাকচার দেখেন তাহলে স্যার দেখতে পাবেন যে এটা হলো একটা কি, এটা স্যার জিরো হয়ে যাবে ডাইপোল মোমেন্ট, এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো হয়, কি হলো বেনজিন, ডাইপোল মোমেন্ট জিরো হয়, তাই বেনজিন স্যার হয় নন পোলার, তাই স্যার বেনজিন হয় নন পোলার। এরপর স্যার বুঝতে পেরেছি বেনজিন কেন নন পোলার হয়ে থাকে। তাহলে তোমরা কি দেখতে পেলে, পোলারিটি দেখে নিলে। এরপরে যেটা আমাদের আসতে চলেছে সেটা হলো আমাদের আয়নিক বন্ড। স্যার কি আসতে চলেছে, স্যার কি আসতে চলেছে, আয়নিক বন্ড আসতে চলেছে। আচ্ছা স্যার এইবার বুঝতে পারলাম, আয়নিক বন্ড আসতে চলেছে। স্যার আয়নিক বন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে একটি পরমাণুর ক্ষেত্রে অন্য মানে আয়নিক বন্ড মানে কি, দুটো আয়ন যে বন্ড তৈরি করে তাকে আয়নিক বন্ড বলে বেসিক্যালি। মানে একজন ইলেকট্রন ছাড়বে সেটা ক্যাটায়ন হবে, একজন ইলেকট্রন গ্রহণ করবে করে অ্যানায়ন হবে, এবং ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে যে বন্ড ফর্মেশন করবে তাকে আমরা বলবো আয়নিক বন্ড। আর এই বন্ডের মধ্যে যে বন্ডিংটা থাকে তাকে আয়নিক বন্ধন বলে থাকি আমরা, বোঝা গেছে। এবং কম্পাউন্ডটা যেটা হয় আয়নিক কম্পাউন্ড, এটাই হলো, তোমায় প্রথমেই বলে দিয়েছি। এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো স্যার ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। কি আসছে স্যার, কি আসছে স্যার, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি আসছে। অর্থাৎ স্যার ল্যাটিস এনার্জি বা জালক শক্তি মানে আপনি কি বলতে চাইছেন, প্লিজ ক্লিয়ার করে বলবেন, প্লিজ ক্লিয়ার করে বলবেন। অবশ্যই বলবো, সায়েন্স স্যার আছে তো ক্লিয়ার করে কেন বলা হবে না, 100 বার বলা হবে। চলো, তাহলে ল্যাটিস এনার্জি হলো যে কোনো এক মোল আয়নীয় কঠিনকে তার গ্যাসীয় আয়নে সম্পূর্ণভাবে পৃথক করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলে থাকি ল্যাটিস এনার্জি, তাকেই আমরা বলে থাকি ল্যাটিস এনার্জি। বোঝা গেছে, বোঝা গেছে। চলো,
এবার এটি সাধারণত ধনাত্মক হয়ে থাকে, মানে পজিটিভে প্রকাশ করা হয়, অর্থাৎ NaCl থেকে Na গ্যাসিয়াস অ্যাটম এবং Cl কে গ্যাসিয়াস অ্যাটমে পরিণত করতে আমরা কি ইউজ করে থাকি, ল্যাটিস এনার্জির কনসেপ্ট ব্যবহার করে থাকি। চলো এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের ল্যাটিস এনার্জির ফর্মুলা, অর্থাৎ ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্লাস চার্জ অর মাইনাস চার্জ, আর ল্যাটিস এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসের মানে দূরত্বের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, বাট চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে থাকে, চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে থাকে। বোঝা গেল? বোঝা গেল? প্রপার ভাবে ক্লিয়ার আছে নাকি ভেজাল আছে? আশা করি ভেজাল নেই। চলো এরপরে তুমি দেখে নেবে যে আয়নের চার্জ যদি বাড়ে ল্যাটিস এনার্জি বাড়বে, আয়নের রেডিয়াস বা সাইজ যদি বাড়ে ল্যাটিস এনার্জি কমবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, এবং মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে ল্যাটিস এনার্জি বাড়বে, যদি মধ্যবর্তী দূরত্ব কমে ল্যাটিস এনার্জি বাড়বে। ঠিক আছে, মানে উল্টো হবে, সরি ভুল বললাম, বাড়লে কমবে, কমলে বাড়বে। চলো এরপরে যদি আমি একটা এক্সাম্পল তোমাদের করে দেখাই যে স্যার এর ক্ষেত্রে অর্ডারটা কিভাবে বলতে পারবেন, 100 বার বলতে পারবো। কিভাবে করতে হবে দেখো, যে লিথিয়াম প্লাস ফ্লুরিন মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা স্যার আমরা তো মানে চার্জ দিয়ে করতে পারবো না, চার্জ দিয়ে যেহেতু করতে পারবো না আমরা কি দিয়ে করব, আমরা আয়নের যে ক্যাটায়নের বা সরি অ্যানায়ন আছে তার সাইজ দিয়ে করব, সাইজ যত বাড়বে তত ল্যাটিস এনার্জি বাড়বে, অর্থাৎ আমরা উল্টোটা করতে পারি, এইভাবে যেতে পারি আমরা, এইভাবে অর্ডারটা হতে থাকবে। আর একটা তোমাদের যদি আমি করে দিই চার্জ দিয়ে, তাহলে সেটা কি দেখতে পাবে, Mg2 প্লাস O2 মাইনাস, ঠিক আছে, Na প্লাস M মাইনাস, Na প্লাস Cl মাইনাস, অর্থাৎ স্যার এর ক্ষেত্রে চার্জ হলো মড করলে 4, এর ক্ষেত্রে স্যার কত হবে, 1, আর এর ক্ষেত্রে স্যার হতে চলেছে 1। ঠিক আছে স্যার, এরপরে যদি আমি দেখেন তাহলে 4 বড় হবে এবং এদের দুজনের মধ্যে এই যে ফ্লুরিনেরটা বেশি হবে, সেই জন্য স্যার অর্ডারটা এই দিকে মুখ করে থাকবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না বোঝা গেল? হ্যাঁ কি না বলো। চলো তাহলে ল্যাটিস এনার্জি ক্লিয়ার। এরপরে স্যার আসছে আমাদের হাইড্রেশন এনার্জি। স্যার কি আসছে আমাদের কনসেপ্ট, এরপরে আমাদের যে কনসেপ্ট আসছে সেই কনসেপ্টের নাম হতে চলেছে স্যার হাইড্রেশন এনার্জি। স্যার হাইড্রেশন এনার্জি মানে কি স্যার বুঝতে পারলাম না। স্যার হাইড্রেশন এনার্জি স্যার একবার বলে দিন স্যার, হাইড্রেশন এনার্জি 100 বার বলবো, কেন বলবো না হাইড্রেশন এনার্জি মানে। চলো তাহলে হাইড্রেশন এনার্জি মানে আমরা এবার দেখে নিই। স্যার হাইড্রেশন এনার্জি মানে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো হাইড্রেশন এনার্জি ও হাইড্রেটেড রেডিয়াস। হাইড্রেশন এনার্জি বলতে আমরা কি, জলে ফেলার পর যে বন্ড ফর্মেশন হয়, অর্থাৎ ধরো যে ছোট ক্যাটায়নটা রয়েছে, ধরো লিথিয়াম প্লাস, এই যে ছোট ক্যাটায়নটা রয়েছে, এই ছোট ক্যাটায়নটা তোমরা যে জলে যখন ফেলবে কি হতে থাকে, জলের অণুটা দুভাগে ভাঙে, একটা হলো H প্লাস, একটা হলো OH মাইনাস। এরপরে H প্লাস এবং OH মাইনাসটা কিভাবে ভেঙে থাকে দেখো, তোমার এইভাবে পোলারিটি তৈরি করে, একটা ক্ষেত্রে প্লাস একটা মাইনাস, আর মাইনাস গুলো প্লাসকে অ্যাট্রাক্ট করবে, প্লাসকে অ্যাট্রাক্ট করে এইভাবে ঘিরে ধরে, এইভাবে ঘিরে ধরে, এইভাবে ঘিরে ধরে, তাহলে যখন এইভাবে ঘিরে ধরে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, আর এদের মধ্যে কি ফর্মেশন হয়, বন্ড ফর্মেশন হয়, এদের মধ্যে বন্ড ফর্মেশন হয়, বন্ড ফর্মেশন হয়। আর এই যে বন্ড ফর্মেশন, এই যে বন্ড ফর্মেশন একেই বলা হয় হাইড্রেটেড বন্ড, আর এই যে বন্ডটাকে ভাঙতে যে এনার্জি লাগে তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। বন্ড ফর্মেশনের জন্য যে এনার্জি লাগে তাকে আমরা বলে থাকি হাইড্রেশন এনার্জি। এই পুরো কনসেপ্টটাই লেখা আছে, পড়ে নেবে। চলো এরপরে স্যার বলেছে হাইড্রেটেড রেডিয়াস। হাইড্রেটেড রেডিয়াস অর্থাৎ জলে ফেলার পর তোমরা কি দেখতে পেলে, এই ধরো একটা ছোট্টুরি ক্যাটায়ন ছিল, ঠিক আছে, লিথিয়াম প্লাসে নিয়ে করছি, ধরো ছোট ক্যাটায়ন ছিল, এরপরে ছোট ক্যাটায়নটাকে কিভাবে ঘিরে ধরেছিল মলিকিউলগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে ঘিরে ধরেছিল। আচ্ছা স্যার এইভাবে যদি ঘিরে ধরে এইভাবে বন্ড ফর্মেশন হয়েছিল, এরপরে স্যার যখন এইভাবে বন্ড ফর্মেশন হলো আমি কি দেখতে পেলাম জানেন, দেখুন এদের ক্ষেত্রে রেডিয়াসটা এত ছোট ছিল, কিন্তু যখন বন্ড ফর্মেশন হলো তখন কিন্তু রেডিয়াসটা এরকম বড় হয়ে গেল। আর স্যার যখন রেডিয়াসটা বড় হয়ে গেল তখন কিন্তু স্যার দূরত্বটা আমি দেখলাম এতটা বড়, অর্থাৎ হাইড্রেটেড রেডিয়াস, অর্থাৎ হাইড্রেটেড রেডিয়াস গ্রেটার দেন নর্মাল
রেডিয়াস। হাইড্রেটের রেডিয়াস নর্মাল রেডিয়াসের থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ স্যার জলে ফেলার পর ছোট আয়নের সাইজ বড় হয়ে যায়, বড় আয়নের সাইজ ছোট হয়ে যায়। বোঝা গেল? এখানে একটা সুন্দর গল্প আছে, সেটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? এখন বলে টাইম ওয়েস্ট করছি না। চলো তাহলে স্যার এখানে এই কনসেপ্টটাই লেখা আছে। তাহলে অর্ডার তোমরা দেখতে পাবে, অর্ডার মানে ক্যাটায়নের অর্ডার অফ মোবিলিটি, মানে চলনশীলতা বা চলমানতা, এর যে ক্রমটা থাকে, সেই চলমানতার যে ক্রম সেটা আমাদের হতে চলেছে। দেখো নর্মাল অবস্থায়, নর্মাল অবস্থায় ক্রমটা হবে যে সব থেকে ছোট তার মোবিলিটি বেশি। ধরো একটা মোটা লোক আছে, সেই মোটা লোক করে ছুটবে, আর রোগা লোকটা করে ছুটে চলে যাবে। অর্থাৎ যার ছোট সাইজ তার মোবিলিটি কম, যার বড় সাইজ তার মোবিলিটি যার বড় সাইজ তার মোবিলিটি কম, যার ছোট সাইজ তার মোবিলিটি বেশি। অর্থাৎ লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবেডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। আর তাকে জলে ফেলার পর তুমি দেখলে যে ছোট আয়নটা আছে তার সাইজ সব থেকে বড় হয়ে যায়, আর বড় আয়নটা সাইজ ছোট থাকে। অর্থাৎ যার সাইজ বড় হয়ে গেছে তার মোবিলিটি কমে গেছে, যার সাইজ ছোট আছে তার মোবিলিটি বেশি আছে। অর্থাৎ অ্যাকুয়াস, অ্যাকুয়াস বা জলীয়র ক্ষেত্রে তুমি দেখতে পাবে অর্ডারটা উল্টে যাবে। অর্থাৎ লিথিয়াম প্লাস মোটা হয়ে গেছে, তার মোবিলিটি কমে গেছে, এবার সে এরম এরম করে চলছে, ঠিক আছে? অর্থাৎ এইরকম সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবেডিয়াম প্লাস অ্যান্ড সিজিয়াম প্লাস হতে চলেছে। তাহলে অর্ডারটা আমাদের সেকেন্ডটা হতে চলেছে। অর্থাৎ এটা তোমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, তো এটা করে রাখবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল কিছুই বলেনি, ফ্যাজান্স রুল বলেছে যে তোমাদের একটা যে অ্যাটম রয়েছে সেই অ্যাটমটার মধ্যে শুধুমাত্র বা যৌগটার মধ্যে শুধুমাত্র আয়নিক বা শুধুমাত্র কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রেজেন্ট থাকে না, সেই যৌগটার মধ্যে আয়নিক অ্যাজ ওয়েল অ্যাজ কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রেজেন্ট থাকে। যৌগটার মধ্যে আয়নিক অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল তোমার আয়নিক ক্যারেক্টার প্রেজেন্ট থাকে, সেখান থেকে আমরা বার করতে পারি। অর্থাৎ আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে ধরো এই যে ক্যাটায়নের প্রেজেন্সে আমরা দেখতে পাবো যে যেটা ক্যাটায়নটার ক্ষেত্রে তোমার এই যে নেগেটিভ চার্জগুলো একটা সাইডে চলে আসবে, পজিটিভ গুলোকে একদিকে ফেলে রেখে আসবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম একটা যৌগের মধ্যে ক্যাটায়ন নেগেটিভের অ্যানায়নের তোমার কি হলো, ডিসপ্লেসমেন্ট হলো। আর এখান থেকে আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে পাই। কি দেখতে পান স্যার? আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে পাই। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো। চলো তাহলে এরপরে আমরা যেটা দেখবো যে ফ্যাজান্স রুল। স্যার আমরা যে ফ্যাজান্স রুল দেখতে পেয়েছিলাম, এই ফ্যাজান্স রুলের নিয়ম অনুসারে আমরা দেখতে পাবো এই যে LiCl, NaCl এবং এর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার স্যার বেশি হলো? এক্সাম্পলের মধ্যে দেখবো আমরা লিথিয়াম Cl যেটা আছে, মানে যার সাইজ ছোট তার ক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টারটা পোলারাইজ করার ক্ষমতা সব থেকে বেশি দেখতে পাই। তারপরে পরের গুলো থাকে অ্যালুমিনিয়াম Cl3, MgCl3 এর ক্ষেত্রে আমরা চার্জ রেশিওতে দেখতে পেলাম, যেমন দেখতে পাচ্ছ তোমরা অ্যালুমিনিয়াম 3+, 3-, 2+, 2-, প্লাস মাইনাস, অর্থাৎ 3 3 9, 6, আর তোমরা কি দেখতে পাচ্ছ 1। অর্থাৎ তোমরা এখান থেকে দেখতে পেলে যার চার্জ রেশিওটা বেশি আছে, যার মোড অফ চার্জ বেশি আছে, তার ক্ষেত্রে সেটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আমরা বেশি দেখতে পাই। যার চার্জ মোডটা কম আছে তার ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আমরা কম দেখতে পাই। বোঝা গেল? চলো, আর এটাও সেম সাইজের বেসিসে আছে, এটা তোমরা বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে। আর এটা হলো তোমাদের শর্টকাট ট্রিক। চলো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব আমাদের সেকেন্ড লাস্ট কনসেপ্ট কি স্যার? সরি, মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকিউলার অরবিটাল থিওরি অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি আমি তোমাদের সহজ করে যদি বোঝাই, তোমাদেরকে বলবো যে দুটো আলাদা আলাদা এনার্জি স্টেটে থাকা যে এনার্জি স্টেটে যে অরবিটাল গুলো, সেই অরবিটাল গুলো মিক্স আপ হবে এবং মিক্স আপ হয়ে দুটো আলাদা আলাদা অরবিটালে ভেঙে যাবে। একটাকে বলা হবে বন্ডিং অরবিটাল, একটাকে বলা হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালের এনার্জি কম হয়, স্টেবিলিটি বেশি হয়। অ্যান্টি বন্ডিং অরবিটালের স্টেবিলিটি কম হয়, এনার্জি বেশি হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাবো স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি। স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি, অর্থাৎ যার ক্ষেত্রে স্টেবিলিটি বেশি তার ক্ষেত্রে এনার্জি কম, যার ক্ষেত্রে এনার্জি বেশি তার ক্ষেত্রে স্টেবিলিটি কম। অর্থাৎ স্যার আমরা দেখতে পাবো কি দেখতে পাবো? দেখো আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা এনার্জি ছিল, এখানে একটা, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে ধরছি,
ঠিক আছে, ধরো হাইড্রোজেনের দুটো অরবিটালে কি থাকে 1s2 করে থাকে, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। এরপরে এই ইলেকট্রনগুলো কিভাবে বিভাজিত হবে, এইভাবে বিভাজিত হবে, একজন নিচে চলে আসবে, একজন উপরে চলে যাবে, আর এখানে কি হবে সিগমা 1s, আর এটা হয়ে যাবে সিগমা স্টার 1s, আর স্টার অর্থাৎ অ্যান্টি বন্ডিং, আর সিগমা অর্থাৎ বন্ডিং, সিগমা অর্থাৎ বন্ডিং, স্টার অর্থাৎ অ্যান্টি বন্ডিং, এন্ড সিগমা অর্থাৎ বন্ডিং অ্যাটমিক অরবিটাল আমরা দেখে নেব। চলো, এরপরে বন্ডিং অ্যাটমিক অরবিটাল অ্যান্টি বন্ডিং হয়ে গেল, তাহলে এখানে দুটো চলে আসবে এবং এই উপরেরটা দুটো চলে যাবে। বোঝা গেছে, বোঝা গেছে, ক্লিয়ার আছে? চলো, এটাই হলো তোমাদের মলিকিউলার অরবিটাল। দুটো অরবিটাল আলাদা আলাদা এনার্জি স্টেটে থাকে, অর্থাৎ কি বলেছে দেখো, থিওরি দুটো অ্যাটমিক অরবিটাল সংযোজনে মলিকিউলার অরবিটাল তৈরি করে এবং মলিকিউলার ইলেকট্রনগুলি মলিকিউলার অরবিটালে অবস্থান করে। দেখো, দুটো অ্যাটমিক অরবিটাল ছিল, যুক্ত হয়ে মলিকিউলার অরবিটাল তৈরি করেছে। দুটো মলিকিউলার অরবিটাল কিভাবে তৈরি আছে, যে দুটো দুটো চারটে ইলেকট্রন দুটো বন্ডিং এ, দুটো অ্যান্টি বন্ডিং এ প্রেজেন্ট আছে। বোঝা গেছে হ্যাঁ কি না বলো, বোঝা গেছে হ্যাঁ কি না? চলো, এরপরে আমরা যদি মলিকিউলার অরবিটাল থিওরির কনসেপ্টগুলো দেখে দিই, কি অ্যাটমিক অরবিটাল থেকে মলিকিউলার অরবিটাল ফর্মেশন করে। মলিকিউলার অরবিটাল পুরো মলিকিউল জুড়ে বিস্তৃত থাকে। দুই ধরনের মলিকিউলার অরবিটাল তৈরি করতে পারে, একটা হলো বন্ডিং, একটা হলো অ্যান্টি বন্ডিং। তারপরে বললো ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে, দেন অরবিটালে সর্বাধিক দুটো করে ইলেকট্রন থাকতে পারে। যেগুলো আমি মুখে বলেছিলাম প্রপার সেইগুলোই তোমাদের বইতে লেখা আছে। চলো, এরপরে আমরা যেটা দেখে নেবো যে মলিকিউলার অরবিটাল থিওরি অর্থাৎ এমওটিতে ওই যে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রনগুলোকে আমরা দেখতে পেলাম, সেই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রনগুলোকে আমরা কেমন ভাবে ডিভিশন করতে পারি, কেমন ভাবে তাদেরকে বিভাজিত করতে পারি, তাহলে সেটা যদি তুমি দেখো যে নাম্বার অফ, সেখান থেকে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো। কি করে স্যার? যে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অফ নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন অর্থাৎ বন্ডিং এ কটা ইলেকট্রন আছে এবং অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আছে সেটা বাই 2। দেখো এখানে সংখ্যাটা ঠিক আছে, যদি বন্ড অর্ডার 0 থেকে বেশি হয় তাহলে মলিকিউল স্থিতিশীল, যদি 0 হয় মলিকিউল স্থিতিশীল নয়। যদি বন্ড অর্ডার বাড়ে তাহলে বন্ড স্ট্রেংথ অবশ্যই বাড়বে, যদি বন্ড অর্ডার বাড়ে বন্ড লেন্থ 100 বার কমবে। চলো, তাহলে কি বলেছে, বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। বোঝা গেল? তাহলে আনপেয়ার ইলেকট্রন থাকলে সেটাকে আমরা কি বলি, প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। যদি তোমার তোমার যুগ্ম ইলেকট্রন থাকে তাকে বলবো ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, যদি নো আনপেয়ার ইলেকট্রন, যদি সবাই জোড়ায় জোড়ায় প্রেজেন্ট থাকে তাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। বোঝা গেল? বোঝা গেল? প্রপারলি ক্লিয়ার আছে কনসেপ্ট? চলো, এই মলিকিউলার অরবিটাল থিওরির যে তোমরা প্রপার কনসেপ্টটা দেখলে, সেই প্রপার কনসেপ্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। স্যার কি কি ভাগে ভাগ করা হয়? একটা হলো দেখো তোমাদের এই যে ইলেকট্রনের সংখ্যাটা n সমান, ধরো ইলেকট্রন সংখ্যা ধরলাম আমি, ইলেকট্রন সংখ্যা, তাহলে এমওটি দু রকমের কন্ডিশন থাকে। স্যার এমওটি দু রকমের কন্ডিশন কি কি একবার যদি বলে দেন আপনি? চলো, তাহলে এমওটি দুটো কন্ডিশন যদি আমি বলি, তাহলে হলো একটা এন, যেটা ইলেকট্রনের সংখ্যাটা 14 অথবা তার থেকে কম, আর একটা হলো 14 থেকে বেশি। দুখানা কন্ডিশন আছে, একটা 14 অথবা তার থেকে কম, আর একটা হলো 14 থেকে বেশি। এবার 14 অথবা তার থেকে কম আর 14 থেকে বেশি যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা তোমাদের যে মলিকিউলার অরবিটালের যে অ্যান্টি বন্ডিং আর বন্ডিং এর ডিভিশনটা হচ্ছিল সেইখানটাতে চেঞ্জ দেখতে পাবো। আর তাহলে আমরা কি বলতে পারি, যদি স্যার n 14 অথবা 14 থেকে কম হয়ে থাকে, n 14 অথবা 14 থেকে যদি কম হয়ে থাকে, তাহলে তার একটা স্যার এক্সাম্পল যদি দেন, তার এক্সাম্পল হবে n2, অর্থাৎ 7 প্লাস 7, 7 দুগুণে 14, 14 সমান, তাহলে n প্রথম কন্ডিশনে পড়ছে। আর যদি স্যার আপনি বলে দেন n 14 থেকে বেশি, তার যদি একটা এক্সাম্পল দেন, সেটা স্যার হতে চলেছে O2। স্যার সেটা হতে চলেছে O2, অর্থাৎ O2 তে 8 প্লাস 8 অর্থাৎ 16টা অক্সিজেনের ইলেকট্রন প্রেজেন্ট আছে, অর্থাৎ তাকে আমরা বলবো 14 থেকে বেশি ইলেকট্রন। এরপরে আমরা প্রপার ভাবে দেখে নেব যে এই যে বন্ডেড আর নন বন্ডেড ইলেকট্রনের ভিত্তিতে 14 অথবা 14 সমান যে ইলেকট্রনিক ডিভিশন এবং 14 থেকে বেশি যে ইলেকট্রনিক ডিভিশন, তাদের যে স্ট্রাকচার সেটা কেমন হতে পারে। তাহলে আমি যদি এর ক্ষেত্রে প্রপার ভাবে লক্ষ্য করি, দেখো দুটো রকম ডিভিশন দেখেছি আমরা। প্রথম যেটা হলো 14 অথবা 14 থেকে কম, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা এই সাইডের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 14 থেকে বেশি, আর এই সাইডেরটা হলো 14 অথবা 14 থেকে কম। দেখো তাহলে প্রপার ভাবে যদি ডিভিশনটা দেখতে থাকো, তাহলে দেখো কি হবে, 1s 2s 2p এভাবে ডিভিশন হতে থাকে।
তাহলে 1s এর ক্ষেত্রে কি রকম ডিভিশন হবে দেখো, 1s এটা হলো বন্ডিং আর উপরেরটা হলো অ্যান্টি বন্ডিং স্টার। তারপরেরটা দেখো 2s এর ক্ষেত্রে কি হবে, বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং সবসময় স্টার দিয়ে ডিনোট করা হয়। আর এর পরের ক্ষেত্রে দেখো কি হলো, এস এতে অলরেডি দুটো ইলেকট্রন থাকে, অনলি দুটো ইলেকট্রন, সেই জন্য এরকম ইলেকট্রনিক কনফিগারেশন হয়। বাট তোমার পি ইলেকট্রনের অরবিটাল যখন প্রেজেন্ট চলে আসবে, তখন পি ইলেকট্রনিক অরবিটালের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে, পি ইলেকট্রনিক অরবিটালের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে পি ইলেকট্রনিক অরবিটালে কি হচ্ছে, পি ইলেকট্রনিক অরবিটালে তোমরা দেখতে পাবে যে তিনটে, কিরকম করে ভাঙবে স্যার, পি এক্স, পি ওয়াই, পি জেড, স্যার এইভাবে ভেঙে থাকে। তাহলে স্যার আমরা দেখতে পাবো পাই 2px 2py এন্ড 2pz, আমরা কি দেখতে পাবো, পাই 2px, পাই 2py, আর এটা সরি এটা পাই না, এটা সিগমা, সিগমা 2px, সিগমা 2py, আর এটা হলো পাই 2pz। ঠিক আছে, সরি কি বলছি আমি, লল। দেখো তাহলে এটা ঠিকই তো লিখেছিলাম আমি, তাহলে এটা কি দেখবো আমি, পাই 2px, এটা হলো পাই 2py, এন্ড এটা হলো সিগমা 2pz। আর ওপরেরটার ক্ষেত্রে তুমি দেখতে পাবে যেটা হলো পাই স্টার 2px, পাই স্টার 2py এন্ড সিগমা স্টার 2pz অরবিটাল। বোঝা গেছে? এরপরে তুমি যদি একটা অর্ডার লক্ষ্য করো, তুমি দেখতে পাবে প্রথমে পাই দেন সিগমা, প্রথমে পাই দেন সিগমা, অর্থাৎ এই অর্ডারটাকে আমরা লিখতে পারি 2-1-2-1 এর অর্ডার, অর্থাৎ একে আমরা লিখতে পারি 2-1-2-1 এর অর্ডার। বোঝা গেছে? এরপরে যদি 14 অথবা 14 থেকে বেশি ইলেকট্রন, 14 নয় 14 থেকে বেশি ইলেকট্রনিক কনফিগারেশনে যদি আমরা চলে আসি, তখন দেখো এই ক্ষেত্রেটা সেম আছে, বা ডিফারেন্স আর কোথায় হয়েছে, ডিফারেন্ট হয়েছে এই পজিশনটায়। স্যার কোন পজিশনটায় ডিফারেন্স হয়েছে, ওপরের পজিশনটায় ডিফারেন্ট হয়েছে। তাহলে তোমরা ওই ওপরের পজিশনটা কি দেখতে পাবে, ওপরের পজিশনটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে দেখো প্রথমে এসছে সিগমা, কিন্তু ওটার ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে প্রথমে পাই ছিল, এটার ক্ষেত্রে প্রথমে সিগমা, এটার ক্ষেত্রে পাই ছিল, তাহলে এটা হবে সিগমা 2pz, তারপর হলো পাই 2px, আর একটা আসবে পাই 2py, তারপর একটা আসবে পাই 2p, পাই স্টার 2px, পাই স্টার 2py, আর এটা হলো সিগমা স্টার 2pz। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কিরকম কনফিগারেশনটা হবে, এর ক্ষেত্রে কনফিগারেশনটা হবে 1-2-2-1, মানে 12-12, আর এর ক্ষেত্রে কি হবে 21-21, আর এইটা তোমাদের হতে চলেছে SMA স্টার। অর্থাৎ তুমি নাইট্রোজেন বা যখন 14 অথবা 14 থেকে কম ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে তখন কি লিখতে পারবে 21-21, আর যখন 14 থেকে বেশি ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে লিখবো আমরা তখন লিখবো 12-21। বোঝা গেছে? স্পষ্টভাবে বোঝা গেছে, হ্যাঁ কিনা বলো, স্পষ্টভাবে বোঝা গেছে? চলো তাহলে এইভাবে লিখবে। এরপরে চলো আমরা যে এক্সাম্পল দুটো দেখেছিলাম নাইট্রোজেন এন্ড অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করে দিই। তাহলে এইটা কার ক্ষেত্রে হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে হবে, আর এটা অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 21-21 ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তাহলে এবার যদি আমরা এক্সাম্পল লিখি, তাহলে স্যার এবার যদি আমরা এক্সাম্পল লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো যদি আমরা এবার এক্সাম্পল লিখি তাহলে আমরা লিখতে পারবো, দেখো তাহলে আমরা লিখতে পারছি এর ক্ষেত্রে কি, নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে কোন কন্ডিশন ফলো হবে, 14 থেকে কম ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কত, 14টা ইলেকট্রন প্রেজেন্ট থাকে। তাহলে এর ফলে আমরা ইলেকট্রনিক যে তোমার বিন্যাসটা কিরকম লিখতে পারবো, দেখো তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, তোমার 1s2 2s2 and 2p1 এরকম টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে। 14টা ইলেকট্রন যদি আমরা প্রপার ভাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো একটা একটা, তাহলে এদিকে নামলো, এদিকে একটা, আর এদিকে নামলো, তাহলে এখানে কত হলো 1s। তারপর এর ক্ষেত্রে কটা লিখতে পারবো, এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2s, আর এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি রেখেছিলাম 21, অর্থাৎ স্যার আমরা দেখতে পাবো এইরকম নেবে দুটো, এরকম নেবে স্যার একটা, এরকম গিয়ে স্যার একটা, এন্ড এরকম গিয়ে স্যার দুটো, অর্থাৎ স্যার এটা 2p, আর এটা স্যার 2p যদি দেখি তাহলে স্যার ইলেকট্রন বিন্যাস কি, একটাতে দুটো করে ইলেকট্রন ভরতে পারি আমরা, অতএব হবে স্যার এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন যদি থাকে একটা দুটো, এর ক্ষেত্রে স্যার কি হবে একটা দুটো তিনটে চারটে, আর স্যার এর ক্ষেত্রে কি হতে চলেছে, এর ক্ষেত্রে হতে চলেছে স্যার 5টা 6টা 7টা 8টা। পায়েতে ইলেকট্রন কিভাবে পূর্ণ হয়, পাইয়েতে ইলেকট্রন পূর্ণ হয় একটা একটা আবার একটা একটা। ঠিক আছে, তাহলে কত 2 4 6 8 10 12 13 14, 13 14, অর্থাৎ দেখো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন কটা আছে, নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন আছে দেখো তোমার কটা আছে
দেখো এটা বন্ডেড ইলেকট্রন, তাহলে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন কটা আছে, 10টা। আর নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে, আছে একটা দুটো তিনটে চারটে। তাহলে আমাদের স্যার বন্ড অর্ডার বার করার ফর্মুলাটা কি ছিল, বন্ড অর্ডার বার করার ফর্মুলাটা ছিল বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, অর্থাৎ 6/2। আর পুরোপুরি কাটলে কত হচ্ছে তোমার 3। আর তোমরা জানো যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড ফর্মেশন করে, তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড ফর্মেশন করছে। আর নাইট্রোজেন নাইট্রোজেন যখন ট্রিপল বন্ড ফর্মেশন করছে, তাহলে আমাদের এই সূত্রটা প্রপার ভাবে প্রযোজ্য হয়ে গেল। কি হয়ে গেল স্যার, প্রপার ভাবে প্রযোজ্য হয়ে গেল, বোঝা গেল। তারপরে দেখো এরপরে স্যার আমরা অক্সিজেনের এক্সাম্পলটা কি দেখতে পারি, 100 বার দেখতে পারি, কেন দেখতে পারি না, চলো তাহলে আমরা এবার দেখব অক্সিজেনের এক্সাম্পল। এবার যদি আমরা প্রপার ভাবে অক্সিজেনের এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাবো স্যার, তাহলে আমরা দেখতে পাবো দেখো অক্সিজেনে কি হবে, তোমার n গ্রেটার দ্যান 14 এর কনফিগারেশন লাগবে, মানে আমরা দেখবো 12-21 এর কন্ডিশন লাগছে। 12-21 এর কন্ডিশন, অক্সিজেনের কাছে ইলেকট্রন থাকছে 16টা, অক্সিজেনের কাছে ইলেকট্রন থাকছে 16টা। আচ্ছা এর ক্ষেত্রে যদি আমি দেখে নিই, এর ক্ষেত্রে টোটাল ইলেকট্রন আছে 14টা, দেখো কোনো আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট নেই, তাই এটা হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু তোমরা যদি নিচেরটার ক্ষেত্রে প্রপার ভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা কি দেখতে পাবে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্যার আমরা তাহলে কনফিগারেশনটা আঁকি, 100 বার আঁকবে, কেন আঁকবে না, তাহলে এইভাবে লিখতে পারবে। তাহলে কটা লিখছে, একটা দুটো, তাহলে এখানে লিখছেও একটা দুটো। আর এর ক্ষেত্রে দেখুন স্যার আমরা লিখবো 12-21, কি লিখবো স্যার, 12-21। তাহলে এটা 1s, এটা 2s, এটা 2p। তাহলে 16টা ইলেকট্রন কিভাবে পূর্ণ করব আমরা, 16টা ইলেকট্রন আমরা পূর্ণ করার তালিকাটা দেখে নি, চলো। কি হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11 12 13 14 15 16, বোঝা গেল 16টা। তাহলে নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন কটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। নাম্বার অফ বন্ডেড ইলেকট্রন 10টা। নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে স্যার বন্ড অর্ডার কি হবে, বন্ড অর্ডার হবে বন্ডেড ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে প্রপার ভাবে কেটে গেলে 4/2 কেটে গেলে কত আসছে 2। আর তোমরা জানো অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড প্রেজেন্ট থাকে, অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড প্রেজেন্ট থাকে। তাহলে তোমরা যেটা এতদিন পড়ে এসছো সেটা আমি প্রুফ করিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে তুমি এটা কি বলতে পারো, দেখো এখানে আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাই এদেরকে আমি বলতে পারি এটা হলো প্যারাম্যাগনেটিক। আর তোমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখবে সব সময়, এখানে লিখে দিই, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে 16-32 এদের ক্ষেত্রে যুগ্ম ইলেকট্রন থাকলেও এমওটি অনুযায়ী এরা প্যারাম্যাগনেটিক, মানে কি হলো, অক্সিজেন সালফার এরা, ঠিক আছে, অক্সিজেন সালফার এরা কি হয়ে থাকে, এরা প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। তাহলে বোঝা গেছে, এমওটি ক্লিয়ার আছে প্রপার ভাবে। তাহলে এইভাবে তোমরা মলিকিউলার অরবিটাল থিওরির কোয়েশ্চেন সলভ করতে পারো। আর একটা শর্ট ট্রিক তোমাদেরকে বলে দিই, কারণ সায়েন্স আর হে তো বাস, শর্ট ট্রিক তো অবশ্যই হে। চলো তাহলে এইভাবে যদি তোমরা দেখতে থাকো, তাহলে স্যার শর্ট ট্রিকটা আমরা কিভাবে লিখতে পারি, শর্ট ট্রিকটা তোমরা লিখতে পারো, দেখো 14কে বেস ধরবে, 14 ক্ষেত্রে বন্ড অর্ডার কত দেখেছিলে 3, তাহলে 13 ক্ষেত্রে কত দেখবে 0.5 করে কমতে থাকে 2.5, তাহলে 12 ক্ষেত্রে কত থাকবে 2, তাহলে কি হবে 11 ক্ষেত্রে কত থাকবে 1.5, 10 ক্ষেত্রে থাকবে 1, ঠিক আছে বোঝা গেল। আর ক্ষেত্রে দেবে 15 ক্ষেত্রে থাকবে আবার 2.5, আবার নিচের দিকেও কমতে থাকবে, তাহলে 16 ক্ষেত্রে থাকবে তোমার কত 2, 17টা ইলেকট্রনের ক্ষেত্রে বন্ড অর্ডার হবে, 17 ইলেকট্রনের ক্ষেত্রে বন্ড অর্ডার হবে কত তোমার 1.5, 18টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হবে 1, ঠিক আছে বোঝা গেল। এইটা হলো তোমাদের
SMS স্টার। তাহলে তোমরা শুধুমাত্র ইলেকট্রন গুণে তোমাদের শর্ট কোয়েশ্চেন যখন আসবে তোমাদের প্রপার ভাবে তোমরা কি করে দিতে পারবে, কার বন্ডারটা কত হবে এক ঝটকায় বার করে দিতে পারবে। ঠিক আছে, কার বন্ডারটা কত হবে তোমরা এক ঝটকায় বার করে দিতে পারবে। তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমাদের আর সলভ করার প্রয়োজন পড়বে না, একবার শর্ট ট্রিক লাগাবে চট করে চলে আসবে অ্যান্সার, লিখে দিয়ে চলে আসবে, 1 সেকেন্ডে অ্যান্সার আসবে। চলো কোয়েশ্চেন পড়া শেষ করবে, অ্যান্সার মনে পড়ে যাবে। অ্যান্ড লাস্ট পার্ট আমাদের যেটা আসতে চলেছে এবার হলো আমাদের উইক ফোর্সেস। অর্থাৎ আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম যে বন্ধন দুই প্রকারের হতে পারে, একটা হলো স্ট্রং বন্ড এন্ড একটা হলো উইক বন্ড। এবার যদি আমরা স্ট্রং বন্ড গুলোকে শেষ করার পর উইক বন্ডে আসি, উইক বন্ডে আমরা কি কি দেখেছিলাম, উইক বন্ডে আমরা দেখেছিলাম হাইড্রোজেন বন্ডিং এন্ড ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। কি কি দেখেছিলাম, হাইড্রোজেন বন্ডিং এবং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে হাইড্রোজেন বন্ডিং হলো উইক বন্ডিং। কি বলেছে, অণু বা পরমাণুর মধ্যে কি বলছে ক্রিয়াশীল দুর্বল আকর্ষণ বলকে উইক ফোর্স বলা হয়। অণু বা পরমাণুর মধ্যে দুর্বল যে আকর্ষণ বল তাকে উইক ফোর্স বলা হয়ে থাকে। এবার উইক ফোর্স কয় প্রকার, একটা হলো ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা বলি লন্ডন ফোর্স অফ ডিসপারশন ফোর্স, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন এর মধ্যে পড়ে। আর যদি আমরা হাইড্রোজেন বন্ডিং এ আসি তখন আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন বন্ডিং তখনই গঠিত হয় যখন তার কাছে ফোন আসে। স্যার ফোন আসে মানে, আরে মানে FON মানে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি হতে পারে। চলো মানে HFOHO আর ON এর ক্ষেত্রে বিশেষ আকর্ষণ বল এরা প্রদর্শন করে থাকে। বোঝা গেল, মানে যখন আমার কাছে ফোন এসছে তখন আমি হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করেছি। বোঝা গেছে, হ্যাঁ কি না বলো। চলো এবার উইক ফোর্সের শক্তি কেমিক্যাল বন্ডিং এর তুলনায় কম হয়ে থাকে। উইক ফোর্সের শক্তি কেমিক্যাল বন্ডের তুলনায় কম হয়ে থাকে, যে শক্ত কেমিক্যাল বন্ডগুলো বলেছিলাম। আর মনে রাখো কি, উইক ফোর্স আন্তঃ আণবিক আকর্ষণ বলটা খুব কম শক্তিশালী হয়ে থাকে, আন্তঃ আণবিক আকর্ষণ বলটা কম হয়ে থাকে, তাই শক্তিশালী কম হয়ে থাকে। বোঝা গেল। চলো এন্ড এরপরে একটা সুন্দর স্লাইডে আমরা একটা ডিফারেন্স দেখে নেবো, যেটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। একটাকে তোমরা কি বলবে, একটাকে তোমরা বলবে আন্তঃ আণবিক এবং আর একটা বলবে অন্ত আণবিক। ঠিক আছে স্যার, আন্তঃ আণবিক মানে কি হলো, আন্তঃ আণবিকের মধ্যে পড়বে তোমাদের অর্থ নাইট্রোফেনাল। এবার তোমরা যদি বলো অর্থ প্যারা পজিশন কি স্যার, যদি বলি এটা হলো বেনজিন। এই বেনজিনের এই যে পজিশন বা এই যে পজিশন এদেরকে বলা হয় অর্থ পজিশন। ঠিক আছে, এই পজিশন এবং এই পজিশন মানে এর রেসপেক্টে, ধরো এখানে কোনো গ্রুপ লাগানো আছে, এর রেসপেক্টে এই দুটো পজিশন অর্থ। ঠিক আছে, আর এই যে দুটো পজিশন সবুজ দিয়ে আমি দেখালাম এদেরকে বলা হয় মেটা, এদেরকে বলা হয় মেটা পজিশন। এন্ড অ্যাট দ্য এন্ড যে পজিশন আছে তোমাদের স্যার আরেকটা কোন পজিশন, দেখো এই যে পজিশন আছে না, এই যে পজিশনটা একে বলা হয় প্যারা পজিশন। স্যার কি পজিশন বললেন আপনি, প্যারা পজিশন, একে বলা হবে প্যারা পজিশন। অর্থ মেটা এন্ড প্যারা পজিশন। তাহলে বোঝা গেছে কোনটা অর্থ কোনটা মেটা এন্ড কোনটা প্যারা পজিশন। ঠিক আছে, এই ওপরের দিকের হাতগুলো অর্থ, এইগুলো মেটা, আর নিচে যেটা লটকায় আছে সেটাকে বলা হয় প্যারা। বোঝা গেছে। তাহলে অর্থ নাইট্রোফেনল কি বলেছে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। অন্ত আণবিক মানে কি হলো, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করছে। দেখো এখানে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন আছে নিজেদের মধ্যে বন্ডিং ফর্মেশন করছে, তাকে বলছি আমরা অন্ত আণবিক আকর্ষণ বল। আর একটা বলছি আমরা আন্ত আণবিক, মানে আমি নিজে আছি তার সঙ্গে করবো না, আমি পাশের জনের কাছে কি হয়েছে হ্যাঁ আমার সঙ্গে বন্ড ফর্মেশন কর, তাকে আমরা বলছি আন্ত আণবিক আকর্ষণ বল। বোঝা গেল, মানে পাশে যাচ্ছি হ্যাঁ বন্ড ফর্মেশন কর, তাকে আমরা বলছি আন্ত আণবিক আকর্ষণ বল। চলো তাহলে এটা হলো আমাদের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। কি বলছে, দুটি ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু একটি ঋণাত্মক পরমাণুর মাধ্যমে গঠিত বন্ধনকে বা হাইড্রোজেন বন্ধনকে বলা হয় আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। বোঝা গেল, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। বোঝা গেল। চলো এরপরে আমি দেখতে পাবো যে দেখো কি হলো, এদের উদাহরণ হলো প্যারা নাইট্রোফেনল। তাহলে এর উদাহরণ হয়েছিল অর্থ নাইট্রোফেনল, এর উদাহরণ হলো প্যারা নাইট্রোফেনল। বোঝা গেছে, বোঝা গেছে। চলো তাহলে আর একটা কি উদাহরণ হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। এর ক্ষেত্রে কি বলেছে, ভিন্ন অণুর মধ্যে গঠিত হয়, পলিমার গঠন করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। আর এর ক্ষেত্রে বলা হয়েছিল যে একই অণুর মধ্যে এরা গঠিত হয়ে থাকে, একই অণুর মধ্যে এরা গঠিত হয়ে থাকে। বোঝা গেল, হ্যাঁ কি না। চলো 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 চলো
এর পরের যে কনসেপ্ট আর লাস্ট কনসেপ্ট একটা ফ্লো চার্টের মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি, সেটা হলো আর মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা তোমাদের পরীক্ষার জন্য। সেই মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো কি, দুটো প্যারা আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক, ইন্টারমলিকিউলার যে হাইড্রোজেন বন্ডিং এবং ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে পার্থক্য। তাহলে তোমরা দেখতে পাবে প্রথম পার্থক্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আন্তঃআণবিকের ক্ষেত্রে গলনাঙ্কটা বেশি হয়ে থাকে আর অন্তঃআণবিকের ক্ষেত্রে কম হয়ে থাকে। উদ্বায়ী বা ভোলাটাইলিটি তা কি হবে, ভোলাটাইলিটি তোমার ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে কম হয়ে থাকে এবং ইন্ট্রামলিকিউলার বা কি হয়েছে অন্তঃআণবিকের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তারপরে কি বলেছে, ভেপার প্রেসার বা বাষ্পচাপ প্রথমেরটার ক্ষেত্রে কম হয়ে থাকে, ইন্টারের ক্ষেত্রে এন্ড ইন্ট্রার ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। দ্রাব্যতা কার ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তোমার ইন্টারমলিকিউলারের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং ইন্ট্রামলিকিউলারের ক্ষেত্রে কম হয়ে থাকে। সান্দ্রতা কি বলেছে, সান্দ্রতা ইন্টারমলিকিউলারের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ইন্ট্রামলিকিউলারের ক্ষেত্রে কম হয়ে থাকে এবং পৃষ্ঠটান বা সারফেস টেনশন তোমার ইন্ট্রামলিকিউলারের ক্ষেত্রে কম হয়ে থাকে এবং ইন্টারমলিকিউলারের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তাহলে বোঝা গেল প্রপার এই ফ্লো চার্টটা একবার দেখে নেবে, একবার কন্ডিশন গুলো মুখস্থ করে নেবে, আর পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে বস এর বাইরে একটাও কোয়েশ্চেন আসবে না এই পোরশনটা থেকে, আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি। কারণ এই টপিকটা আমি যেভাবে তোমাদের পড়িয়েছি এই অল্প টাইমের মধ্যে, এই যে ফ্লো চার্ট এটা যদি একবার দেখে নাও তোমরা পরীক্ষায় একটা কোয়েশ্চেনও ভুল করবে না, কারণ তোমাদের মনে পড়ে যাবে সবকিছু ইজিলি। চলো তাহলে আমরা এখান পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটাকে প্রপার ভাবে শেষ করলাম। তাহলে এই চ্যাপ্টারের যে নোটসটা আমরা পেতে চলেছি, এই চ্যাপ্টারের নোটসটা তুমি কোথায় পাবে, এই চ্যাপ্টারের নোটসটা তুমি পেতে চলেছো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, NOTES নোটস হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে চলেছো এবং ইনস্টাগ্রামের যে হ্যান্ডেল সেখানে তুমি ফলো করো। আর যদি তোমাদের ডাউট থাকে সেই ডাউটটা তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সঙ্গে কানেক্ট থাকবো এবং তোমার ডাউটগুলো প্রপার ভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কনসেপ্টের সঙ্গে। এই ভিডিওটাকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমি বলবো যে একটা খালি আমাদের যে কোয়েশ্চেন সিরিজ আসছে তার জন্য নাম সাজেস্ট করে একটা কমেন্ট করে যাও এবং এই লেকচারটা তোমার কেমন লেগেছে সেটা জানিয়ে যাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ক্লাসের সঙ্গে। আজকের জন্য টাটা বাই বাই, চলো।